এক অদ্ভুত খুনের ঘটনা কারোর জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয়। এখন কিভাবে বাঁচবে সে, একজন আইনজীবী যে নিজের প্রিয় আইডলের পক্ষে। এই গল্প বিশ্বাসের, ভালোবাসার, সত্যকে প্রমাণ করার। যেখানে আমাদের আইডলকে দেখছি, এই আইনজীবী হচ্ছে খুবই ফ্যান ফলোয়িং। এ নিজের আইডলকে বাঁচাবার জন্য সব কিছু করতে পারে। প্রথমত নিজের কাজের ব্যাপারে প্রচণ্ড ডেডিকেটেড, একদম প্রফেশনাল। এ আমাদের গল্পের হিরোইন সেনা। তো এখানে নিজের কাজ সেরে গান শুনতে ভালোবাসে। ওর জগৎ বলতে একটাই, সেটা হচ্ছে গোল্ডেন বয়েজ গানের টিম। তাদেরকেও ফলো করে, তাদের সমস্ত জিনিসপত্র কেনে, তাদের কমেন্ট পড়ে। এটাই ওর হবি, এটাই ওর জীবন, এটাই সব কিছু। এরই মাঝে ওর হেল্পার বা ওর ডিটেকটিভ, যে সাথে মাঝে মধ্যে ড্রিঙ্ক করা, চিকেন ড্রামস্টিক খাওয়ার একটু আধটু গল্প। ফ্যামিলি বলতে একমাত্র যেই, ওর মা বাবা কেউ নেই। তো এখানে গোল্ডেন বয়েজদের সমস্ত জিনিসপত্র কেনা, এটাই হচ্ছে ওর একমাত্র শখ। নিজের রোজগারের সমস্ত টাকা এক প্রকার বলতে গেলে এভাবেইও কাজে লাগায়। তো এটা নিয়ে যে ওর অনেক পেছনেও লাগে। এভাবেই ড্রামার শুরুটা হতে থাকে। সেখানে গোল্ডেন বয়েজ টিমের মেন মেম্বার যে, সে হচ্ছে রাইক। রাইকের প্রচুর ফ্যান ফলোয়ার, কিন্তু ওর প্রচুর অ্যাটিটিউড। আর ওর খারাপ বিহেভিয়ারের জন্য টিমের কেউ ওকে ভালোবাসে না। রাইক এখানে নিজে টিম মেম্বারদের সাথে খুবই রুড বিহেভিয়ার করে। এবার একটা ব্লান্ডার হয়ে যায়, যেখানে ওর ম্যানেজার বলে তোমাকে গান করতে হবে, একটা সোলো পারফরমেন্স, এটা এই ফ্যানেদের চাহিদা। তো এরই মাধ্যমে হঠাৎ একটা ঘটনা ঘটে। সেখানে হচ্ছে সেনাকে একটা কোর্টের জন্য ডাকা হয়, যেখানে ওর বিপক্ষ হচ্ছে এখানে গিয়ন। গিয়ন হচ্ছে ওর বিপক্ষ আর ওর প্রতিযোগী। মানে এক প্রকার গিয়নের সাথে ওর ঠান্ডা লড়াই অলওয়েজ কোর্টের মধ্যে চলতে থাকে। তারপরে আমরা গোল্ডেন বয়েজ টিমের মধ্যে রাইককে দেখতে পাই। রাইং আজকে ফ্যান মিটিং করেছে, যেখানে সব ফ্যানেদেরকে ওই সিগনেচার দিচ্ছিল। এরই মধ্যে ওর হঠাৎ শরীর খারাপ করতে শুরু করে, কারণ ওর ফ্যানেরা ওকে দোষারোপ করতে শুরু করে। ওকে বলে ওর অতীত নিয়ে কথা। এদিকে বেচারি সেনা সেদিন এসেছিল রাইকের এখানে একটা সিগনেচার নিতে, কিন্তু না পেয়ে বেচারা মন খারাপ করে বসে পড়ে। আর ডিটেকটিভ যে বলে তুমি চিন্তা করো না, একদিন ঠিক কাছ থেকে সিগনেচার পাবেই। এদিকে আমরা দেখি পর্দার সামনে যতটা হাসি খুশি রাইক, ততটা কিন্তু নয়। দুজন ফ্যান ওর বাড়িতে ঢুকে পড়ে, তাদের সাথেও খারাপ বিহেভিয়ার করে, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাই জন্য গোল্ডি টিমের এখানে যে সিইও মেন কোম্পানি মিস্টার সাং ওকে অনেক বকাবকি করে, বলে তোমার জন্য আর কত সাফার করব, নিজেকে বদলাও। এদিকে সেনা গেম খেলতে খেলতে পাসের জন্য অপেক্ষা করে, কিন্তু ও গেমে হেরে যায় আর স্পেশাল পাসও পায় না। তাই ও বলে আমি কি তোমার কাছাকাছি কোনোদিনই যেতে পারবো না? যা, কি হবে। এরপরও কমেন্টগুলো পড়তে থাকে। হঠাৎ করে ওর কিছু অদ্ভুত জিনিসপত্র চোখে পড়ে, সেটাকে ইগনোর করে। তারপরে রাই ঘুম থেকে ওঠে। জীবনে টাকা পয়সা খ্যাতি সম্মান সব থাকলেই যে মানুষ সুখে থাকবে এর কোনো মানে নেই। ওর জীবনে কোথাও একটা অসুখ তো লুকিয়ে রয়েছেই। তার জন্য বারবার করে সাইকিয়াট্রিকের কাছেও যায়, মানসিকভাবে বিপর্যস্ত। এরপর নিজের শোতেও লুকিয়ে পেছনের গেট দিয়ে ঢোকে। আর সেখানে ফ্যানগার্ল হিসেবে সেনা আসে। সেনাও পিছনের গেট দিয়ে ঢোকে। ওর সেদিন আসতে দেরি হয়ে যায়। হঠাৎ করে ফ্যানেরা বুঝতে পেরে যায় যে রাইক পেছনের গেট দিয়ে ট্যাক্সি করে এসেছে। আর এখানে ওর পিছুতে প্রচুর ফ্যানেরা ধাওয়া করে। সেখানে সেনার সাথে রাইকের প্রথম দেখা হয়। সেনার মুখ চেপে ধরে, কারণ সেনা ওই একই পথ দিয়ে যাচ্ছিল, বলে তুমি চিৎকার করো না। এরপর রাইক নিজের রুমে চলে আসে। আর বাকি টিম মেম্বারদের সাথে ওর এক প্রকার ঝগড়া হয়ে যায়। ও বলে আমি তো সব কিছুর এখানে মূল অংশ, বলে ওর ড্রামার মানে টিম মেম্বার জেহুয়ের সাথে এক প্রকার হাতাহাতি হয়ে যায়। আর ওই সিচুয়েশনটা দেখে ও ঘাবড়ে যায়। এদিকে সেনা তো এক্সাইটেড, ওর আইডল রাইক ওর মুখ চেপে ধরেছে। এরপর ও কিছু ভিডিও দেখতে পায়। ফ্ল্যাশব্যাকের একটা ঘটনাও দেখানো হয়, যেখানে দেখানো হয় সেনা ছোটবেলায় একটা টুপি পেয়েছিল কারোর থেকে গিফট। এরপর ওদের রান্নার দিদি চলে আসে, আর তার মধ্যেই ওর বেস্ট ফ্রেন্ড কাম ওর ব্যান্ড মেম্বার এখানে ইউসিয়ং সেদিন রাতে ওর সাথেই ডিনার করতে আসে। ওদের দুজনের মধ্যে বন্ডিংটা ভালো, দুজনে গল্প করে। এখানে ইউসিয়ং রাইককে বোঝায় তুমি খুব রুড বিহেভিয়ার করছো, আজকালকার বাচ্চারা তোমাকে ভালো চোখে দেখছে না, নিজেকে বদলাও। তারপর রাতেও ঘুমিয়ে পড়ে। রাইক ঘুম থেকে উঠে দেখে ওর ফোন রিং হচ্ছে। তারপরও বাইরে বেরিয়ে আসে। হঠাৎই রাস্তা এখানে বাইরে দেখে যে রক্ত চাপচাপ হয়ে পড়ে রয়েছে, আর ইউসিয়ং মৃত অবস্থায় ওর ফ্ল্যাটে। হঠাৎই সমস্ত কিছু বদলে যায়। নিজের রাত্রিরে গান শুনতে শুনতে সেনা ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে নিজের আইডলের এখানে খুনের অভিযোগ শুনে। ও ভাবতেই পারে না আজকে ওর প্রসিকিউটরের জীবনের এমনই একজন মানুষের জন্য ওকে লড়তে হবে, যে ওর আইডল, যাকে ও মনে প্রাণে ভালোবাসে, সম্মান করে, যার জন্য ওর জীবনে বেঁচে থাকা। এখানে রাই কান্নাকাটি করতে করতে একটা কথাই বলে ইউসিয়ংকে আমি মারিনি, প্লিজ আমাকে বাঁচাও, আমি এসব করিনি।
তারপর হঠাৎ করেও বলে, দুজন ফ্যান আমাকে এখানে ফ্ল্যাটের মধ্যে ফলো করেছিল, একদিন তাদের সাথে আমার ঝগড়া হয়েছিল, হতে পারে তারাই কাজ করেছে। তো পুরো ঘটনাটা শোনার পর সেনা এখানে বলে, ঠিক আছে আমি চেষ্টা করব সব কিছু সামলাবার। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেনাকে স্কুলে সকলে বুলিং করতো। সেখানে একটা ছেলে গান গাইতো, আর সেই ছেলেটা আর কেউ নয়, রাইক। রাইকের গান শুনে শুনেই ও বাঁচার শক্তি পেয়েছে। রাইক সেদিন ওকে একটা লাল টুপি উপহার দিয়েছিল, যেটা থেকে ও বাঁচবার নতুন অনুভূতি পেয়েছিল। এরপর নিজে একা জীবনে পড়াশোনা করা আর ওর গান শোনা, ওর ফ্যান হয়ে বেঁচে থাকাটাই ওর জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায়। এই ঘটনাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সেনা ভাবছে, আজকে জীবন কোথায় এসে দাঁড় করালো। যে মানুষটাকেও এত পছন্দ করে, আজকে তাকে বাঁচাতে হবে। সেই দিনের জন্য রাইককে নিজের বাড়িতেও আশ্রয় দেয়। রাইক সবটা বলে। এই কথাগুলো শুনে ওর মাথা ঘুরতে থাকে। রাইক বলে, আমাকে যেন কেউ একটা ফাঁসাবার চেষ্টা করছে, তুমি প্লিজ আমাকে বাঁচাও। এরপর বিভিন্ন লোকজন জিজ্ঞাসাবাদ করে, বিশেষত ডিটেকটিভরা রাইককে বলে, তুমি পরিষ্কার করে বলো এই খুনের অভিযোগের সাথে কে যুক্ত রয়েছে। রাইক সমস্ত কিছু অস্বীকার করে দেয়। তারপর হাই প্রসিকিউটররা আসে, যেখানে ওর এখানে বিরুদ্ধে অ্যালিগেশন আনা হয়। সেনাকে বলে, তুমি কেসটা হয়তো লড়তে পারবে না, এটা একটা হাই প্রোফাইল কেস, আর এখানে রাইকের বিরুদ্ধেই সমস্ত প্রমাণগুলো যাচ্ছে, তুমি কি করে ওকে বাঁচাবে। এদিকে যেহেতু প্রায় দিনই ব্যান্ড মেম্বারদের সাথে রাইকের ঝামেলা হতো, তাই ওকে কেউ পছন্দ করে না, সকলের সাথে একটা খারাপ বিহেভিয়ার হয়। এরই মাধ্যমে একজন রিপোর্টার যে সবসময় রাইকের পিছনে পড়ে থাকতো, সেও বলে, আমার কাছে কিছু ছবি আছে রাইকের, আমি কিন্তু ওগুলো দিয়ে ব্ল্যাকমেল করব। তো সিও সাং সেটা সামলে নেয়। এরপর রাইক সমস্ত কথা সেনার কাছে বলে। সেনা ওর চোখ মুখের অ্যাটিটিউড দেখে বুঝতে পেরে যায় যে রাইক যখন মিথ্যে কথা বলতো তখন ওর চোখ মুখের অ্যাটিটিউড অন্যরকম থাকতো, কারণ ও মিথ্যে অভিনয় একদমই করতে পারতো না। ওকে জেলের ভেতরে দেখে ওর ম্যানেজার কান্নাকাটি শুরু করে, শুধু বলে সব কিছু আমরা সামলে নেব। এরপর ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে ইউসিয়ং এর এখানে শেষ দাহ কাজও শুরু হয়ে যায়। তারপরে সেনা ভাবে কি করে সবটাও করবে, তাই ও ডিটেকটিভ জেকে বলে, তোমাকে আমাকে হেল্প করতে হবে, তুমি লেগে পড়ো কাজে, ওর বাড়িতে গিয়ে স্পাইগিরি করো। আর ডিটেকটিভ জে সেটাই করতে শুরু করে দেয়। এরপর সেদিনকের ঘটনার ও নিজের চোখে দেখতে চায় সে কি হয়েছিল। রান্নার দিদি ঢোকার পর সেই প্রথম ঘটনাটা দেখেছিল। তারপর রাইকও তার সামনে ছিল, তাই ওর প্রতিপক্ষ যে প্রসিকিউটর ছিল গিয়ন, তাকেও তার সাথে দেখে। গিয়ন বলে যে, তোমার মনে হয় তুমি এই কেসটা জিততে পারবে? তখন সেনা বলে, আমি হারতে শিখিনি, আমি ঠিক জিতবো। কিন্তু ওর বস ওকে বলে, তুমি এই কেসটা ছেড়ে দাও, এটা হাই প্রোফাইল কেস আর সব প্রমাণ ওর বিরুদ্ধে, তুমি পারবে এই কেসটা জিততে। অফিসের সকলের থেকে কিন্তু সেনাকে ওর বস বেশি ভালোবাসতো, কারণ নিজের মেয়ের মতন। এরপর সেনা নিজের কাজ করে। আরও এখানে ওর যে কোওয়ার্কার ছিল, মানে ওর জুনিয়র, সে বলে, আমিও গোল্ড বয়েজদের ফ্যান, আমি ওকে ঠিক নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। এরপর ওই ফ্যান গার্ল যে দুজন আর কি রাইকের ফ্ল্যাটে ঢুকে পড়েছিল, তারা এখানে দেখা করে, বলে, তোমরা ওর ফ্ল্যাটে কেন ইললিগালিভাবে ঢুকেছিলে, কারোর অনুমতি ছাড়া কারোর ফ্ল্যাটে ঢোকা একদমই ঠিক নয়। তারপর ওরা বলে, হ্যাঁ সেদিন রাতে ঢুকেছিলাম, আর ও ঝগড়া করেছিল, আমাদেরকে আজে বাজে কথা বলেছিল, খুব কষ্ট করে আমরা সিঁড়ি দিয়ে চোরের মতন লুকিয়ে লুকিয়ে ঢুকেছিলাম। এটা শোনার পর সেনা বলে, এটা কিন্তু একটা অপরাধ। এদিকে ফ্যানেরা সকলেই চায় রাইক যেন এখানে নির্দোষ প্রমাণিত হয়। তো এই ব্যাপারে সেনা ওকে আবারও জিজ্ঞাসাবাদ করে যে, তুমি কি কিছু বলবে? তো তারপর পরের দিন কেসটা আবারও কোর্টে ওঠে, যেখানে প্রসিকিউটর গিয়ন আর সেনা দুজনেরই প্রতিপক্ষ হিসাবে লড়তে থাকে। তো সমস্ত কিছু এখানে আন্ডার প্রসেসিং হিসেবে থাকে। তো এখানে সেনা ওকে একদমই পছন্দ করতো না, গিয়নকে। তার কারণ হচ্ছে, ছোটবেলায় গিয়ন ওর স্কুলের একই ক্লাসমেট ছিল, আর ওকে প্রচুরভাবে মানে হেনস্থা করতো। এদিকে টিভিতে একজন মেয়েকে দেখতে পায়, সে হচ্ছে হেজু। টিভি দেখতে দেখতে ওর দিকে তাকিয়ে আছে। এই হেজু হচ্ছে রাইকের এক্স গার্লফ্রেন্ড। রাইক আজকেও সেনার সাথে আছে। রাস্তায় ওর পোস্টারে কেউ একটা আজে বাজে কথা লিখে দিয়েছে, যেটা দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। এরপর ও নিজের ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু সেখানে ওর শান্তিতে থাকতে পারে না, চোখে জল চলে আসে। কারণ এখানে ওর বন্ধু, মানে যে খুন হয়েছিল ইউসিয়ং, সে হচ্ছে সব থেকে ক্লোজ ওর। এর পরের দিন সকালে ওর ঘুম ভাঙে, কারণ ও তো রাস্তায় মদ্যপ অবস্থায় ড্রেনে পড়েছিল। সেখান থেকে ওকে তুলে এনেছে সেনা। সেনা ওকে বলে, গুড মর্নিং, আমার বাড়িতে তোমাকে স্বাগত, তুমি কয়েকদিন আমার বাড়িতে থাকতে পারো। এরপর ডিটেকটিভ জের সাথে ও সমস্ত কিছু ওকে সেদিন উদ্ধার করেছিল থানা থেকে। আর ডিটেকটিভ জেই এখানে রাইককে খুব কষ্ট করে ওর বাড়িতে তুলে এনেছিল। সমস্ত ঘটনা সেনা এখানে রাইককে বলে। যে প্রথমে রাজি হয় না যে এরকম একজন মানুষকে ওর বাড়িতে রাখার জন্য, যার বিরুদ্ধে খুনের অভিযোগ চলছে। কিন্তু সেনা কোনোভাবেই এটা অবিশ্বাস করতে পারে না। ঘুম থেকে ওঠার পর ও ভাবে, আমার বাড়ির চারিদিকে এখানে রাইকের কাগজপত্র চিটকানো আছে যে ও আর কি গোল্ডেন বয়েজদের ফ্যান, এই সব কিছু। তো সঙ্গে সঙ্গে ও প্রমাণগুলো সরিয়ে দেয়, ভাবে যে কি না জানি কি ভাববে।
তারপর ওর হাতে হাত মেলায়, কারণ ও সারাক্ষণ ভয়ে আটকে ছিল। এরপর ও বলে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার প্রসিকিউটর, আমি তোমায় বাঁচাবো। এরপর নিজের হুডি পরে নিজের রুম থেকে বেরিয়ে যায়। এদিকে প্রসিকিউটর গিউন বলে, জানি না কি চলছে, তবে এখানে আমাকে এটা অ্যাসিওর করো যে এই ঘটনায় যেন আমি রাইকের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়ে যাই। তো গিয়নও হাত ধুয়ে পড়ে যায় রাইকের পেছনে। এরপর ম্যানেজারের সাথে সেনা কথা বলে। ম্যানেজার বলে, আমি বেশি কিছু বলতে পারবো না, তবে এই গোল্ডি সিইওর সাথে আপনি কথা বলতে পারেন। সেনা গোল্ডি সিওকে জিজ্ঞেস করে, আচ্ছা গোল্ডেন বয়েজদের মধ্যে কি কোনো লড়াই চলতো? এরপর বাকি টিম মেম্বারদেরকে ডেকে পাঠানো হয়। জেহুই আর ইয়ংবন, ওদের দুজনকে জিজ্ঞাসা করা হলে প্রথমে জেহুই একটু উত্তেজিত হয়ে যায়। এরপর বলে, হ্যাঁ ভিডিওর যে লিকটা হয়েছে সেটা খানিকটা হলেও সত্যি, আমাদের মধ্যে ঝামেলা অশান্তি মাঝে মধ্যে হতো, রাইক খুবই বাজে একজন মানুষ। এরপর রাইক গোল্ডির এখানে সিওর সাথে কথা বলতে আসে। মিস্টার সাংকে বলে, আমি জানি না কি হতে চলেছে, আপনাকে সব সত্যিটা বের করতেই হবে। সাং তখন একটা কথাই বলে, তোমার জন্যই এ সমস্ত কিছু ঘটছে, তোমার জন্যই এই ঘটনাগুলো ঘটছে, তুমি নিজের স্বভাব চরিত্র চেঞ্জ করো, এখনো সময় আছে। তারপর এদিকে আমরা দেখি সেনা ওর মায়ের সাথে দেখা করতে আসে। রাইক, যার সাথে ওর মায়ের কোনো রিলেশন ছিল না, ওর মাকে জিজ্ঞেস করে। ওর মা বলে, আজকে রাইক যেখানে সবকিছু আমার জন্যই, আমি তো ওর জন্য সব করেছি। তখন সেনা জিজ্ঞেস করে, তাহলে ছোটবেলা থেকে ওকে তুমি ত্যাগ করেছো কেন? ওর মা বলে, সেটা ওর ভালোর জন্যই করেছি, তুমি বুঝবে না। সেনা বলে, তোমার মতন মাকে কোনো দরকারও নেই, তুমি একজন বাজে মহিলা, তুমি উল্টোপাল্টা ভুলভাল এভিডেন্স দিচ্ছ বরং কেসটাকে অন্যদিকে ঘোরাবার জন্য। এর মাঝে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাইক মনের দুঃখে এদিক ওদিক ঘুরছিল আর কিছু বদমাইশ ছেলে ওকে মারধর করতে শুরু করে, যেটা ডিটেকটিভ জের চোখে পড়ে, কারণ ডিটেকটিভ জে সবসময় রাইকের ওপর চোখ রাখছিল। এরপর জে এখানে এই অবস্থা থেকে এখানে কিন্তু সেনাই রক্ষা করে। রাইক জুতো খোলা অবস্থায় পড়েছিল। কিছু ছবি আমরা দেখতে পাই যেগুলো হেজুর। এরপর আরও কিছু ছবি লিক করে, সেটা হচ্ছে প্রসিকিউটর গিয়নের সাথে হেজুর এদিকে একটা মাখো মাখো সম্পর্ক জাস্ট স্টার্টিং হতেই যায়, মানে ওর এক্স গার্লফ্রেন্ড। এরপর হেজুর হঠাৎ করে মনে পড়ে যায়। এরপর আমরা একটা ঘটনা দেখি, গিয়ন কিন্তু একটা জায়গায় সেনাকে সন্দেহ করে যে হয়তো ওর পুরনো স্কুলের বন্ধু। এদিকে সেনা চেষ্টা করছে যে কোনোভাবেই হোক রাইকে একটু আশ্বস্ত করার। পাস্টের কিছু ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। রাইক যখন ছোট ছিল ওর মা বারসিঙ্গার ছিল, সেই জীবন থেকে নিজের ছেলেকে বার করার জন্য ও গোল্ডির সিও বেওসাংয়ের হাতে নিজের ছেলেকে তুলে দেয়, কিন্তু নিজের ছেলের ভালো করতে গিয়ে ওকে একটা যন্ত্রতে পরিণত করে, তাই ওর ভেতরের ইমোশনগুলো ঠিকঠাকভাবে কাজ করতো না। রাইক ডিপ্রেশনের ওষুধ খেত, অ্যাংজাইটির ওষুধ খেত, সমস্ত কিছুই সেনাকে বলে। আমার জীবনে সব থাকলেও আমি একদম খুশি ছিলাম না। এদিকে গিয়ন বারবার করে সেনার এখানে সিইওর হওয়ার সমস্ত কিছু দেখছিল, যে এই মেয়েটা আমার সাথে পড়তো, কে জানে, বিশ্বাস হয় না। এদিকে গিয়নের সাথে কোনো একদিনের জন্য হলেও মাখো মাখো হতে গেছিল হেজু, মানে রাইকের এক্স গার্লফ্রেন্ড। এই মেয়েটা যে কি চায় কিছুই বোঝা যাচ্ছে না। এরপর এখানে রাইকের ঘটনার ব্যাপারে ওরা কথা বলে যে তোমার সাথে তো রিলেশন ছিল। তারপর ওরা দুজনেই চলে যায়। এই ঘটনাটা কিন্তু এখন এই মুহূর্তে লিক হয়ে গেছে সারা সোশ্যাল মিডিয়ায়। তারপরের ঘটনা আমরা রাইককে দেখতে পাই। রাইকের একদমই ইচ্ছা হয় না ইউসিয়ং এর আজকে এখানে ফানেরাল ডেতে হাজির হওয়ার, ওর মন চায় না, তো ওকে হাজির হতেই হয়। যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরার লোকেরা ওকে ছেঁকে ধরে। এরপর ওর মরদেহ নিয়ে আসা হয়, ওর ছবির সামনে সকলেই কান্নাকাটি করে। এখানে রাইকের খুবই খারাপ লাগছিল। রাইক বলে, আমি চেষ্টা করব সত্যিটা সামনে আসুক, আমি খুনি নই। এরপর ওকে গিয়ন ডেকে পাঠায়। গিয়ন সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে আর বলে যে তুমি কি কিছু করেছো, তো আমার ক্লায়েন্টের গল্পর ব্যাপারে আমি জানতে চাই। তো এখানে ওর বিপক্ষ ছিল গিয়ন ওকে বিভিন্নভাবেই আর কি ফসলানোর চেষ্টা করছিল, কিন্তু সেনা খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে। সেনা বলে, তোমার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে কেন, তুমি কিছু একটা তো লোকাচ্ছ, তুমি কি লোকাচ্ছ আমাকে কি বলবে? এরপর ওর গাড়ির ধাক্কা লাগতে যায় আর ওকে বাঁচিয়ে নেয়। ঠিক ওই মুহূর্তে হেজু চলে আসে, রাইকের এক্স গার্লফ্রেন্ড, আর ওকে জড়িয়ে ধরে। এরপর একটা ঘটনা দেখি, গিয়নের সাথেও সেম ঘটনা ঘটে। গিয়নের সাথে সেদিন রাতে হেজুর দেখা হয়েছিল। যাই হোক, এর পরের ঘটনা আমরা আবার ফ্ল্যাশব্যাকে যাই, যেখানে দেখি ছেলেবেলা থেকে সেনা এখানে সমস্ত কিছু জানতো। রাইকের যখন ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে শুনেছিল তখন প্রচুর কান্নাকাটি করেছিল আর মানসিকভাবে ভেঙেও পড়েছিল। আবার ওদের যখন ব্রেকআপের কথা শুনেছিল তখন কিন্তু ওর খুব মন খুশি হয়েছিল। তো যাই হোক, তারপরের ঘটনা আমরা দেখতে পাই, এখানে দেখি রাইক আর হেজু দুজনে দূরে গিয়ে কথা বলছে। ডিটেকটিভ যে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সেনা বলে, আমি ওদেরকে প্রাইভেসি দিয়েছি, তবে হ্যাঁ ওদেরকে একা ছেড়ে দেওয়াটা ঠিক নয়, জানি না ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তখনও বলে, তুমি আমাকে ছেড়ে দিয়ে ভালোই আছো তাই না? তো এটা শুনে রাইক বলে, জানি না, সব কিছু শেষ হয়ে গেছে। এরপর বলে, এই কেসের সাথে ওই মেয়েটার কোনো সম্পর্ক নেই, আর আমি চাই না হেজুকে এসবের মধ্যে ইনভলভ করা হোক, তাই সেনার ইচ্ছা হলেও হেজুকে কিছু জিজ্ঞাসাবাদ করে না।
এরপর ডিটেকটিভ জেকে বলে তুমি সবসময় ওর চোখে রাখো, আর ওকে চোখে চোখে রেখে দেখো যে ও যেন কোনো গন্ডগোলে না পড়ে। এরপর ডিটেকটিভ জে চলে যায় নিজের কাজ করতে। এদিকে গোল্ডেন বয়েসের মেম্বারদের মধ্যে মেন যে ড্রামার ছিল জেহুই, সে বাড়ি ছেড়ে চলে যায়, বলে আমি এই বাড়িতে থাকতে চাই না একজন খুনির সাথে, আমার কোনো ইচ্ছা নেই। এরপর রাইক সেখানে এসে হাজির হয়, তখনও বলে তুমি খুন করেছো, তোমার জায়গায় আমি থাকতে চাই না। রাইক বলে তোমাদের কাউকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার জায়গা না থাকলেও। এরপর ঘটনাগুলো খুব মন দিয়ে দেখার চেষ্টা করে সেনা, মানে পুরনো ভিডিওগুলোতে ওদের ব্যান্ডে, যে সত্যি সত্যি ওদের রিলেশনের মধ্যে কিছু একটা খামতি তো ছিল। সেনার মনটা খারাপ হয়ে যায়, কারণ সেদিন ও দেখে যে রাইকের মুডটা অফ ছিল হেজুর সাথে দেখা করে আসার পর থেকেই। এরপরের সিনে আমরা গিয়নকে দেখতে পাই। গিয়ন বলে যে তোমাকে কিছু প্রুফ দিতে হবে, তোমাদের যে মানে এখানে যে লয় ফার্মে কাজ করে সেনা, তার ব্যাপারে কি করে না করে। তো এখানে হঠাৎ করে সেই বদমাইশ রিপোর্টারটাকে দেখানো হয়, যে সর্বক্ষণ রাইকের পেছনে পড়ে থাকতো আর রাইকের ছবি তুলতো। রাইকের সাথে ওই রিপোর্টারটা ঝামেলা হতে থাকে, তো রাইক মারতে গেলে সেখানে সেনা পৌঁছে ঝামেলাটা থামিয়ে দেয়, বলে এসব করো না, আর একজন মানুষের প্রাইভেসি বলে জিনিস আছে, হতে পারে ও সেলিব্রিটি, তা বলে তুমি কারোর পারমিশন ছাড়া লুকিয়ে লুকিয়ে ছবি তুলতে পারো না। রাইককে বলে তুমি এত মাথা গরম করো না, তোমার বিরুদ্ধে এখন কি চলছে বুঝতে পারছো তো, তোমার জীবন কিন্তু এখন পুরো ঘেঁটে রয়েছে, তুমি কিন্তু মূল অভিযুক্ত খুনের, তোমার বিরুদ্ধে কেস চলছে, এটা তুমি করতে পারো না। এরপর রাইকের সাথে কিছু ঝামেলার ঘটনা এখানে জেহুই দেখতে পেয়েছিল, তো সেগুলো নিয়েই ও সন্দেহ করতো। তো সেদিন রাত্রিরে যখন ইউসিয়ং ওর বাড়িতে এসেছিল, মানে রাইকের বাড়িতে, ওদের মধ্যে কিছু বোঝাপড়ার কথাই হয়। সেদিন রাত্রিরের ঘটনা বলি। এই রাত্রিরে সেদিন শেষবারের মতন রাইক আর হেজু দেখা করতে এসেছিল। হেজু কান্নাকাটি করে বলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে সেই মুহূর্তে ছেড়ে দিতে বলেছিলাম, তুমি প্লিজ সম্পর্কটা ভেঙো না। কিন্তু রাইক বলে আমার জন্য সব কিছু ওভার হয়ে গেছে, আমি এই সম্পর্ক আর রাখতে চাই না। তো এখানে হেজু গাড়িটা খুব ফোর্সে চালিয়ে বলে ঠিক আছে তুমি এটা করলে, তো দেখো এবার তোমার সাথে কি হয়। তো এত কিছু স্বাভাবিকভাবে সেনা জানতো না, সেনা শুধু জানতে চায় যে তোমার সাথে ওর কী রিলেশন ছিল, সেই পাঁচটা আমাকে বলো, আমার থেকে কিছু লুকিও না। তো তারপরও সবটাই বলে। এদিকে হেজুকে গিয়ন ডাকাডাকি করে, ডেকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে যে রাইকের সাথে কী রিলেশন ছিল, কি এখানে সিক্রেট রাখার চেষ্টা চলছে। এদিকে ইউসিয়ং এর খুনের পর জেহুই কারোর সাথে একটা ফোনে কথা বলছে, এই বিষয়টা ইয়ংবিনের ভালো লাগে না। তারপরের সিন আমরা রাইককে দেখি জাস্ট জামা চেঞ্জ করছিল, আর ওইখানে সেনা চলে আসার পর অস্বস্তি ফিল করে, তারপর ওর দিকেও হাঁ করে তাকিয়ে থাকে, কারণ ও আইডলকে চোখের সামনে এতটা কাছ থেকে দেখছে, কোথাও একটা নার্ভাসনেস তো কাজ করছে। এদিকে রাইকও সেনার ব্যাপারে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে, ওর ঘরের সমস্ত ছবি কাগজপত্র ঘেঁটে ঘেঁটে দেখা শুরু করে। এরপর সেনা আলাদাভাবে ডিটেকটিভ জের সাথে কথা বলে, যে ওর বাড়িতেই থাকতো, ওর বাড়িতে ওর সাথে আলোচনা করে জানতে পারে যে ওর সাথে হেজু রিলেশন ছিল, ও রিলেশনের মধ্যে কিছু একটা ঘটেছিল। হ্যাঁ, প্রথমে তো আমার দেখে খারাপ লাগছিল ওদের দুজনকে, কিন্তু তারপর আমি ব্যাপারটা মেনে নিই, কারোর পাস্টকে তো মেনে নিতেই হবে। রাইক টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে, ওর মাথার কাছে হাত দিতে গিয়েও সেনা হাত দেয় না। এরপর পরের দিন সকাল হয়ে যায়। এখানে রাইক ঘুম থেকে উঠে থাকে, তোমার জন্য কিছু জিনিসপত্র এসেনশিয়াল আমি রেখে দিলাম, যেগুলো তুমি ব্যবহার করো। আর এগুলো দিতে ডিটেকটিভ যে এসেছিল, বলল তোমার এই স্কিন কেয়ার জিনিসপত্রগুলো এখানে সেনা কিনে দিয়ে গেছে, তুমি এগুলো রাখতে পারো। আর এখানে চকলেট খেত যে, ডিটেকটিভ জের ঘটনা আমাদের দেখানো হয়, ছোটবেলা থেকে ওর চকলেট খাওয়ার শখ। এদিকে ডিটেকটিভ এখানে প্রসিকিউটর গিয়ন আর সেনা আবারও মুখোমুখি হয়, রাইককে এখানে আবারও আনা হয়, কিছু প্রমাণপত্র নিয়ে ওদের মধ্যে কথা চলে, যে ওদের ফোনে লাস্ট টাইম কথা হয়েছিল সিইওর সাথে, আর ওর বাড়িতেই এই ঘটনাটা যেহেতু ঘটে তাই জন্য এরকমটা হয়েছে। এদিকে আনন্দে সেনাকে রাইক জড়িয়ে ধরে, আর যেটাতে ও এক্সাইটেড হয়ে যায়, বলে তুমি আমাকে অনেকটাই বাঁচিয়েছো, যেটা থেকে আমার ভালো লাগলো। এরপর গিয়ন বলে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমরা কি দুজনে একটু আলাদাভাবে কথা বলতে পারি। সেনাও বুঝতে পেরে গেছিল ওর পুরনো ক্লাসমেট, আর ও জানতো। এরপর রাইক চলে আসে, ওরা দুজনে একই গাড়িতে যাচ্ছিল, তো দুজনে গল্প করতে করতে যেতে যেতে বলে হঠাৎই ওদের গাড়ি ব্রেক ফেল করে, আর গাড়িটা গিয়ে একটা জায়গায় ধাক্কা লাগে, সেটা থেকে ওরা দুজনে সন্দেহ করে। এরপর ফ্ল্যাশব্যাকের ঘটনায় দেখানো হয় সেনাকে ওর বাবা খুব ভালোবাসতো, আর গাছের দিকে তাকিয়ে বলে তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে গাছের পাতা ঝরে পড়বে, আর যদি সত্যি কথা বলো তাহলে কিচ্ছু হবে না। হঠাৎই ও একদিন একা হয়ে যায়, ওর বাবাকে মিথ্য খুনের অভিযোগে ফাঁসানো হয়, আর এই একা হয়ে যাওয়াটা ও মেনে নিতে পারে না, তারপরও প্রচুর কান্নাকাটি করে। সেই দিন সেই মুহূর্তে অ্যাক্সিডেন্টের পর সেনা অসুস্থ হয়ে পড়ে বেডে শুয়েছিল, রাইক ওর পাশেই বসেছিল। রাইক জিজ্ঞেস করে যে ওকে রুমে যেতে হবে, সেখানে ডিটেকটিভ জেও আসে। এর পরের সিনে আমরা গিয়নকে দেখতে পাই। গিয়নকে ওর বাবা, মানে ওর বাবাও একজন প্রসিকিউটর ছিল, বলে তুমি কি হিসাবে হেজুকে ডাক করে ওখানে ডাকা জিজ্ঞাসাবাদ করেছো,
হেজুর বাবা বিশাল বড়লোক, বড় বিজনেসম্যান। পুলিশ অফিসার এরপর কিছু ইনভেস্টিগেশনের কথাবার্তা বলে যে এই ঘটনার সাথে কোনো না কোনোভাবে জেহুই কিন্তু যুক্ত থাকলেও থাকতে পারে, তবে ওকে এই মুহূর্তে ডাকা যাবে না। তার কারণ একটাই, ওর বাবা বড়লোক আর প্রচুর ক্ষমতাবান। এদিকে রাইক এখানে সেনাকে কোলে তুলে নেয়, কারণ ওর পায়ের অবস্থা ভালো ছিল না অ্যাক্সিডেন্টের পর। তারপর কোনো ক্রমে ওকে কোলে করে তুলে বাড়ি অবধি পৌঁছে যায়। রাইক কিন্তু সেনার জন্য একটা সফট কর্নার কাজ করছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে রেজুর বাবার সাথে এখানে প্রসিকিউটর গিয়নের বাবা কথা বলতে এসেছে। এটাই বলে যে আমার মেয়েকে যেন সবের মধ্যে টানা না হয়। তো গিয়ন এখানে বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি সেটাই করবো, বাবার কথা শুনে কাজ চলে। তারপরের সিনে আমরা দেখতে পাই রাইক আর সেনাকে। ওরা দুজনে একই বাড়িতে আছে আর স্নান টান করছে। মানে হঠাৎ করে ওদের দুজনকে দেখে এখানে রাইকের মনে মাঝে মাঝে হার্টবিট বেড়ে যাচ্ছে। হয়তো কোনো না কোনোভাবে সেনাকে ধীরে ধীরে রাইক পছন্দ করতে শুরু করছে। এরপর বলে যে চলো খাও, তুমি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো। তখনও বলে তুমি কি আমাকে পছন্দ করো? তুমি সব আমারই অ্যাড দেওয়া ব্র্যান্ডের খাবারগুলো এনেছো, ইভেন এখানে সস থেকে জ্যাম থেকে শুরু করে দুধ সব কিছু। তখনও বলে এটা একটা কোইন্সিডেন্ট, কিছুই নয় এরকম কিছু। আসলে সেনা তো ওর সমস্ত পোস্টার ছবি লুকিয়ে দিয়েছিল, ও যে মনে মনে পছন্দ করতো সেটা স্বীকার করে না। আর গাড়ির অ্যাক্সিডেন্টটা নিয়ে ডিটেকটিভ যে জিজ্ঞেস করলে বলে আমি জাস্ট ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, হেজু আর এখানে রাইক যেদিনকা কথা বলছিল একসাথে গাড়িতে যাচ্ছিল সেই কারণে। তো সেই কারণে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছে সেটা জানা যায় না, তবে যতদূর মনে হচ্ছে কেউ একটা অ্যাক্সিডেন্ট করাবার বা মারার চেষ্টা করেছে। সেটা কে সেটা বলা যাচ্ছে না। এরপর ড্রামার আর কি জেহুইকে ডাকানো হয়েছে। জেহুইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বাভাবিকভাবেও রাইকের বিরুদ্ধেই কথা বলে। তো সিইও গোল্ডি এখানে আর কি চাইনি যে এরকম ঘটনা ঘটুক। এরপর ওই স্টকার মেয়ে দুটোকে ডেকে পাঠানো হয়, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তো ওদেরকে দেখে রাইক প্রথমে প্রচুর রেগে যায়। তো মেয়েগুলো বলে এই লোকটার খুব অহংকার, সে কারণে আমরা সেদিন এরকম কিছু করেছিলাম আর ওর বিরুদ্ধে ভুলভাল কথাও বলেছিলাম। তো এটা শোনার পর সেনা বলে ওরা তোমার ফ্যান, ওদের সাথে এরকম বিহেভিয়ার করো না। তারপরের সিনে আমরা দেখতে পাই সেনা এখানে নিজের বসের সাথে কথা বলে, বলে সব কিছু ঠিকঠাকভাবেই চলছে, তুমি ঠিক আছো তো? আর এখানে হেজুর বাবার কথা বলা হয় যে ওই গ্রুপের একজন মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছিল। তো তবে ওকে ডাকা যাবে না, ওর বাবার এটা স্ট্রিক্টলি কথা আছে, ওকে সবের মধ্যে ইনভলভ করা যাবে না। তো এটা শোনার পর সেনা বলে ইন্টারোগেট করার জন্য হেজুকে কোনোভাবে ডাকা যাবে না। তো তখন রাইক বলে যে ঠিক আছে ছাড়ো, ওকে এসবের মধ্যে ইনভলভ করো না। এরপর ইয়ংবিন চলে আসি। ইয়ংবিন এসে বলে জানি না আমার কয়েকদিন ধরে জেহুইয়ের বিহেভিয়ার ভালো লাগছে না। ও সারাক্ষণ ফোনে কমেন্ট পড়ছে আর কারোর সাথে একটা যেন এসএমএসে কথা বলছে আর নিজেই ভেতরে ভেতরে যেন গুংড়ে রয়েছে। সেদিন অ্যাক্সিডেন্টের দিন রাত্রিরে আমি দেখি ও রুম থেকে বেরিয়ে গেছিল। কোথায় গেছিল কিভাবে গেছিল আমি জানি না। তারপরের দিন সকালে উঠেই আমি ইউসিয়ংয়ের মৃত্যুর খবরটা পাই। তো এই কথাটা শোনার পর রাইক আর সেনা বা প্রত্যেকেই এখানে বুঝতে থাকে যে জেহুই হয়তো এই ইউসিয়ংয়ের খুনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছে। এরপর ওদের পুরোনো দিনের ঘটনা দেখা হয়। ছোটবেলায় ওরা কিন্তু সকলে চারজনে প্রচুর এক ছিল, চারজনের মতের মিলও ছিল, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে জেহুইয়ের সাথে রাইকের প্রচুর ঝামেলা হতে শুরু করে, ওদের মতের মধ্যে অমিল শুরু হয়। কোনো রকমে বলতে গেলে ব্যান্ডটাকে ইউসিয়ংই সুতোর মতন টেনে ধরে রেখেছিল। তো সমস্ত ঘটনা সেনাকে আজকে রাইক বলে দেয়। এরপর এটাও বলে যে আমি খুন করিনি, এটুকু আমি জানি। রাইককে এখানে সেনা বলে তুমি এই গাছটার গায়ে হাত দিয়ে বলো, মিথ্যে বললে পাতা ঝরবে। আমার বাবা আমাকে বলেছিল, বাবার মৃত্যুর পর থেকে আমি এভাবেই বিশ্বাস নিয়ে বেঁচে রয়েছি। আশা করব এই গাছটা তোমাকে বাঁচার নতুন করে ভরসা বিশ্বাস যোগাবে। তুমি একবার পাতাটাকে ছুঁয়ে দেখতে পারো। তো সেনার কথা শোনা মাত্রই রাইক এমনটাই করে। গাছের পাতা ধরে বলে আমি ইউসিয়ংকে মারিনি। তো গাছের পাতা ঝরে পড়ে না। তো সেটা দেখার পরও মনে মনে বিশ্বাস হয়। এদিকে হঠাৎই হেজু ওখানে চলে আসার ওর হাত চেপে ধরে। তো হাতটা ছোটকে সরিয়ে নেয় রাইক, বলে আমার তোমার সাথে কোনো কথা নেই। তো সেনা এটা দেখে প্রথমে একটু অস্বস্তি ফিল করে। হেজু বলে তুমি আমাকে এরকমভাবেই ইগনোর করছো কেন? তখনও বলে না তুমি এরকমটা করতে পারো না। তখনও বলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। যখন আমি স্ট্রাগল করছিলাম তখন তুমি হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যাও। আমি এইসব জীবনটা চাইনি। সেই তারপর থেকে আমি যে স্ট্রাগল করছি সেটা কেউ জানে না। হেজুর কোথাও একটা খারাপ লাগে। হেজু বুঝতে পারে যখন যেই মুহূর্তে রাইককে ওর সব থেকে বেশি দরকার ছিল, রাইকের পাশে থাকা উচিত ছিল, তখনও রাইককে ছেড়ে ব্রেকআপ করে চলে গেছিল। তো এই ঘটনাটার পর থেকেই রাইক কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। কিন্তু হেজু ওকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া তো দূরের কথা, ওকে ব্রেকআপ করে উল্টোপাল্টা কথা বলে চলে আসে। তার জন্য আজকে কোনোভাবেই হেজুকে রাইক মেনে নিতে চাইছে না। তাই ওর কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপরের সিনে আমরা সেনাকে দেখতে পাই। নিজের কাজটা করছে আর মনে মনে ভাবছে আমি ওই মুহূর্তে রাইক আর হেজুকে দেখে কেন কষ্ট পাচ্ছিলাম। যখন হেজু ওর হাতটা চেপে ধরলো, কেন আমার অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল।
এরপর রাইককে দেখি। রাইক ওকে বলে, আমি আমার মতন চেষ্টা করছিলাম জানো তো, সব কিছু ঠিকঠাক করে দেওয়ার, কিন্তু জানি না আমাদের দুজনের রিলেশনটা এরকম কেন হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো লিখেও চলে যায়। তারপরের দিন সকালে ওরা দুজনে আবারও ইনভেস্টিগেশনের জন্য যায়, আর ওদেরকে আবারও ডাকখোঁজ করা হয়। এবার ব্যান্ডের মেম্বার, মানে এখানে ড্রামার জেহুই আর রাইক দুজনকে সামনাসামনি বসানো হয়। তো জেহুইয়ের এই কথাগুলোই বলে যে ইউসিয়ংয়ের সাথে রাইকেরও প্রবলেম চলছিল, আর এখানে ইউসিয়ং সমস্ত কিছু ধরে বেঁধে রাখার চেষ্টা করতো। রাইক নিজের ইগো আর নিজের ব্যাড অ্যাটিটিউডের জন্য ইউসিয়ংয়ের সাথেও, মানে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথেও খারাপ বিহেভিয়ার করতো। তো এই কথাগুলো গিয়ন আর প্রসিকিউটর সেনা দুজনের সামনেই হতে থাকে। এরপর একটা কথাই শুধু ড্রামার জেহুইকে বলে যে তোমাকেও কিন্তু এখন খুনের অভিযুক্তর মধ্যে ধরা হচ্ছে, যেহেতু তোমাকে সাসপেক্টিভ পাওয়া যাচ্ছে, দেখা যাক কি হয়। এদিকে রাইক ওর মায়ের সাথে দেখা করতে আসে, ওর মাকে অভিযোগ করে তুমি আমাকে ছোটবেলা থেকে ইউজ করেছো, আজকেও তুমি আমার বিরুদ্ধে ফলস পজিশন এনেছো, আর কে তোমাকে, কোন কোম্পানির লোক তোমাকে টাকা দিয়েছে আমার বিরুদ্ধে ফলস মানে কথাবার্তা বলার জন্য। তোর মা ভয়ে ঘাবড়িয়ে চলে যায়। বেচারা রাইক মন ভেঙে যায়, কারণ ওর ব্যান্ডের লোকজন, নিজের মা, সকলে ওকে অলওয়েজ ফাঁসানোর চেষ্টা করছে। এরপর রাইককে সেনা একটা জায়গায় নিয়ে আসে, বলে এইখানে এই ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ, আমার যখনই মন খারাপ হয় এখানে এসে আমি তোমাদের অ্যাডটা দেখি, ঠিক সেম টাইমে প্রতিদিন এইখানে তোমাদের অ্যাডটা আসে, যেটা আমাকে মনের সাহস যোগায়। এরপর এখানে গোল্ডি কোম্পানির সাথে ড্রামার জেহুইয়ের কথা চলতে থাকে, বলে আমি চুপচাপ থাকবো না, এখানে রাইক যা যা করেছে আমাদের সাথে খারাপ বিহেভিয়ার সবটাই আমি বলবো। তখন ইয়ংবিন বলে, আরে এটা করো না, ওর একটা হার্ড টাইম চলছিল, যে কারণে ওর মুড এরকম অফ থাকতো, তো তুমি আমাদের বন্ধুর সাথে এটা কি করতে পারো। তারপর ওর পেছন ছেড়ে দেয়। ইয়ংবিন বলে, তুমি অনেক বদলে গেছো। এদিকে আমরা প্রসিকিউটর গিয়নকে দেখি। প্রসিকিউটর গিয়ন বলে, সত্যিটা আমি জানতে চাই বাবা, সত্যিটা কি আমার সামনে আনা উচিত নয়? ওর বাবা বলে, সব সত্যি তুমি এনেও কোনো লাভ নেই। হ্যাঁ জানি, অনেক সময় অনেক সত্যি তোমাকে মানসিক শান্তি দেবে, কিন্তু তোমাকে অনেক বিপদেও কিন্তু ফেলতে পারে। তারপরের সিনে আমরা আবারও রাইকা সেনাকে দেখতে পাই। রাইকা সেনা দুজনেই কথা বলে, বলে আমাদেরকে প্রথমেই কিছু একটা বের করতে হবে, যেটা থেকে আমরা এটা প্রুফ করতে পারি যে ঘটনায় অন্য কিছু আছে। এরপর হঠাৎ করে সেনা হেজুর সাথে দেখা করতে আসে। হেজু বলে, তুমি ঠিক আছো নিশ্চয়ই, তোমার বাড়িতেই কি তাহলে ও এখন রয়েছে? তোমার যদি এখানে ইনভেস্টিগেশনের ব্যাপারে কোনো রকম দরকার হয় তুমি নির্দ্বিধায় আমাকে ডাকতে পারো, এটা আমার কার্ড। কথাগুলো শুনে সেনা ওখান থেকে চলে আসে। পরের দিন রাইককে এই কথাগুলোই বলে যে আমাকে ডাকা হয়েছিল। সেদিন এখানে সেনা আর ওর বস দুজনে গল্প করতে শুরু করে। ওর বস বলে, তুমি শিওর তুমি এই ঘটনাটা করতে পারবে, মানে কেসটা তুমি নিতে পারবে? তারপরের সিনে আমরা আবারও রাইককে আর গোল্ডি সিও বোসাংকে দেখি। বোসাংয়ের কাছে গিয়ে রাইক জিজ্ঞাসাবাদ করে যে তুমি আমাকে সত্যিটা বলবে? তো বোসাং বলে, হ্যাঁ আমিও চাই তুমি ইনোসেন্ট প্রুফ হও, কারণ তুমি আমার লম্বা রেসের ঘোড়া। এরপর আমরা ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখি। সেনা যখন বাস স্টেশনে একা বসেছিল, তখন ওর বস ওর পাশে এসে দাঁড়ায় আর ওকে পড়াশোনা করিয়ে এই উকিল জীবনে টেনে নিয়ে আসে, ওকে অনেক অনেক মানসিক শান্তি দেয়। ওর বাবাকে যখন ও কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা তুমি কোনো দোষ করোনি, তাহলে তোমাকে কেন এই শাস্তি পেতে হচ্ছে? তো এই ঘটনাগুলো নিয়ে ওর বসের সাথে আলোচনা হয়। ওর বস বলে, জানি তোমার বাবা কিছু করেনি, তার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জেলের ভিতরে নিজেকে ও ফাঁসিতে লটকে মেরে ফেলে, কিন্তু এই থেকে এটা তো প্রুভ হয় না যে সত্যি মিথ্যে সব বদলে যাবে। এর পরের সিনে আমরা রাইক আর সেনাকে দেখতে পাই। সেনা এখানে ওর দিকে হাঁ করে তাকিয়েছিল, তারপর বলে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? তখনও বলে, হ্যাঁ বলো। তোমাকে দেখে আমার একটা কথাই মনে পড়ে, তুমি প্রচুর কাজ করো, প্রতীক কিছু করো, তুমি কিভাবে নিজেকে এভাবে সামলাতে পারো? তখন এটা শোনার পর সেনা বলে, জানি না, আমি আমার নিজের জীবনের ইন্সপিরেশন এভাবেই খুঁজে নিই। এরপর ওকে পিয়ানোতে খুব সুন্দর একটা গান শোনায়, যেটা শুনে সেনার মন ভালো হয়ে যায়। সেনা বলে, ধন্যবাদ। তারপর রাইক বলে, জানো তো এই ধুনটা আমাদের অনেক আগেকার। তারপর এটা শোনার পর সেনা বলে, আমি জানি। তখনও বলো, তুমি কি করে জানলে? তুমি নিজেও বাজাতে পারবে, বলে ওর হাতটা টেনে ধরে। আর তখনও ঘাবড়ে যায়, কারণ দুজনের মধ্যে একটা হালকা হালকা রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হচ্ছিল। এরপর রাইকের পাশে বসে এখানে সেনা গান শুনছিল। ছেলেবেলার কথা মনে পড়ে যায়, যেদিন ও সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সুইসাইড করব ভেবেছিল। তারপরের সিনে আমরা দেখতে পাই যে হুই জামা কাপড় সব জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাওয়ার ধান্দা করছে। এটা ডিটেকটিভ যে সঙ্গে সঙ্গে সেনাকে খবর দিয়ে দেয়।
বলে যে এই ছেলেটা কোথাও একটা পালাবার প্ল্যান করছে। এর পরের সিনে ওকে দেখি, আমরা রাইককে দেখি প্রচুর বাজার করেছে, কিভাবে রান্না করতে হয় সেসব জানার জন্য। ও নাকি সেনার জন্য রান্না করবে, তাই ও রান্নার দিদিকে ফোন করে রান্নার রেসিপি জানে। রান্নার দিদি কান্নাকাটি করে বলে, তুমি ভালো আছো তো, তুমি নিজের খেয়াল রেখো। এর পরের সিনে আমরা সেনাকে দেখতে পাই। সেনা এখানে বিভিন্নভাবে চেষ্টা করছে। এখানে কথা হয় ওখানে একজন সিইওর সাথে, যার সাথে ইউসিয়ং এর লাস্ট এখানে এগ্রিমেন্ট হয়েছিল। তো সেই ব্যক্তিও সব কিছু অস্বীকার করে যায়, বলে যে তার সাথে আমাদের কথা হয়েছিল রাইককে সে নিয়ে আসবে, কিন্তু আনতে পারেনি। এদিকে আমরা একটা ঘটনা দেখি যেখানে রাইক সেনার ঘরের সমস্ত জিনিসপত্র ঘাঁটতে শুরু করে। ঘাঁটতে ঘাঁটতেও একটা জিনিস দেখতে পেয়ে যায়, যে বাক্সটার মধ্যে সমস্ত জিনিসপত্র ভরা ছিল, আর জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে ও বাড়ি ছেড়ে চলে যায়। আসলে সেনা রাইককে মিথ্যে কথা বলেছিল যে আমি তোমার ফ্যান নই। তো রাইক ওর দিকে কটমট করে তাকিয়ে থাকে, বলে তুমি এই সত্যিটা কেন লুকিয়ে গেছিলে? এটা বলার পর ও হাঁ করে তাকিয়ে থাকে, কারণ ওর সত্যি উত্তর দেওয়ার মতন কোনো জায়গা ছিল না। তখনও বলে, আমি কি বলবো বুঝতে পারছিলাম না, হয়তো তুমি এটা ভাবতে পারো যে আমি তোমাকে দয়া করার জন্য এগুলো করেছি, তাই জন্য। তো এটা দেখার পর রাইক আর এক মুহূর্ত ওর সেনার বাড়িতে থাকে না, কারণ ওর মনে হয় হয়তো সেনা ওকে দয়া করছে, বা ও হয়তো ওর ফ্যান বলে এগুলো করছে। তো সেনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মেঝের উপর বসে পড়ে। ডিটেকটিভ যে এসে ওকে বলে, তুমি এরকমভাবে মানসিকভাবে ভেঙে পড়লে কি করে হবে? তখনও বলে, আমি সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিলাম, আমার এতদিনের সংগ্রহ সমস্ত কিছু। আসলে ওই যে আমার বাঁচার আশা ভরসা, সেটা আমি ওকে সত্যি বলতে পারিনি, তাই ও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সব কিছু জ্বালিয়ে দিতে গিয়েও পারিনি। এরপর আমরা গোল্ডির ম্যানেজারের সাথে দেখতে পাই, যার সাথে রাইক কথা বলে, আর এখানে গোল্ডির সিইও ওকে সমস্ত কিছু বলতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠে। এরপর রাইক সেনাকে ইগনোর করতে শুরু করে। ও একা একা গিয়নের কাছে গিয়ে নিজের স্টেটমেন্ট দিতে থাকে। এবার সেনা জানতো গিয়ন ওকে নিজের কথার মারপ্যাচে ফাঁসি দিতে পারে, তাই ও ওখানে গিয়ে ওকে সিকিউর করার চেষ্টা করে। রাইক কিন্তু সেনাকে টোটালি ইগনোর করে, কিন্তু সেনা বলে, তুমি আমাকে ইগনোর করতে পারো না, আমি তোমার প্রসিকিউটর, আমি জানি আমি তোমায় লুকিয়েছি, কিন্তু তা বলে এটা নয় যে আমি তোমার ক্ষতি চাই। তুমি এরকমটা কেন করছো? রাইক বলে, আমি নিজেরটা নিজে বুঝে নিতে পারবো, তোমার আমাকে হেল্প করার কোনো দরকার নেই। এরপর ওর ম্যানেজার বা যে কেউ ওর সামনে এলে তাকেও বাজে কথা বলে ওখান থেকে চলে যায়। সেনার খুবই খারাপ লাগে, সেনা বুঝতে পারে। এরপর গিয়ন ওর সামনে আসে, বলে, তোমাকে আমি প্রথমে চিনতে পারিনি, কিন্তু তারপরে দেখলাম তুমি স্কুলের সেই মেয়েটি যার বাবা খুন করেছিল। তখন সেনা একটা কথাই বলে, তুমিও হচ্ছ সেই ছেলেটি যে মানুষের আত্মবিশ্বাস ভেঙে দিতে চেয়েছিলে, কিন্তু পারোনি, আর আজকেও পারবে না। তুমি আমার থেকে কোনোদিন জিততে পারবে না। গিয়নও ওকে চ্যালেঞ্জ করে, বলে ঠিক আছে, দেখা যাবে। এরপরও হেজুর সাথে কন্ট্যাক্ট করে, হেজুকে সমস্তটা বলে যে জানি না রাইক হয়তো আমাকে ভুল বুঝছে, আমি ওর একদা ফ্যান ছিলাম। তখন হেজু বলে, হ্যাঁ আমিও চাই ও নির্দোষ প্রমাণিত হোক, দেখো কিভাবে কি করা যায়। এরপর ব্যান্ডের মেম্বার ইয়ংবিনের সাথে রাইকের কথা হয়। রাইকে ইয়ংবিন বলে, আমার এখানে যেভাবেই হোক জেউকে সন্দেহ হচ্ছে। তো পরের সিনে এখানে আমরা দেখতে পাই সেনা সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে তুলে রেখে দেয়। ও এখানে রাইককে একটা কারণেই ভালোবাসতো, ছোটবেলায় ওকে ওর সিচুয়েশন থেকে ওই মানুষটাই তো বের করে এনেছিল। এরপর গিয়নের সাথে পুলিশ অফিসারদের কথা হয়। ওরা বলে, আমি জানি না, যেভাবেই আমি জানতে চাই রাইক কি এই খুনের সাথে অভিযুক্ত, নাকি অন্য কেউ অভিযুক্ত, নাকি এখানে জে হুই আসল খুনার। তো জে হুইয়ের সাথে ম্যানেজারের কথা হয়, মানে সিইওর কথা হয়। সিইওকেও জিজ্ঞাসাবাদ করে। তারপর নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের বাড়িতে বসে থাকে, কিছুই ওর ভালো লাগছিল না। এরপর ওর সাথে অন্য একজন প্রসিকিউটরের কথা হয়। তো হঠাৎ করে ও একটা ঘটনা দেখতে পায়, সেটা হচ্ছে হেজুর সাথে দেখা করতে আসে। হেজু বলে, আমি বুঝতে পারছি তুমি সেনাকে বিশ্বাস করতে পারছো না, তবে এটা বলো আমাকেই বা তুমি কেন ভালোবাসতে পারছো না? আমি তোমাকে তো হেল্প করতে চাই। তো এখানে রাইক বলে, আমাদের মধ্যে আর কিছু হবার নয়, সব শেষ। এদিকে সেনা মানসিকভাবে ভেঙে গেল, এই কেসটা থেকেও বেরোতে পারে না। ডিটেকটিভ যেই বলে যে তোমাকে মনে হয় এটা ছেড়ে দিতে হবে, কারণ রাইক তো তোমাকে একদমই পাত্তা দিচ্ছে না, তুমি কেন এমনটা করছো, তুমি কেন ওর পেছনে পড়ে রয়েছো, বলে ওর হাতটা চেপে ধরে। ও তখন বলে, আমার যেটা কাজ সেটা আমাকে করতে দাও, আমি জানি আমি কেন ওকে নির্দোষ প্রমাণ করতে চাই। এরপরও মন খারাপ করে দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এখানে একটা ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এখানে সেনাকে কেন ডিটেকটিভ যেই পছন্দ করতো তার কারণ হচ্ছে ছেলেবেলায় ওর একটা ইনসিডেন্ট ঘটেছিল। ছেলেবেলা থেকে ও এখানে সেনাকে পছন্দ করত। তো ওকে যখন এখানে সকলে খুনি সাব্যস্ত ভেবে ধরেই নেয়, তখন কিন্তু প্রথম সেনা ওকে বিশ্বাস করে ডিটেকটিভের কাজে লাগিয়েছিল, আর তারপর থেকে ওর জীবনটা বদলে যায়। তার পরের দিন কাজে এসে সেনা স্বাভাবিকভাবেই কাজকর্ম করতে থাকে। অফিসের সকলে ফলো করে যে ও একদম রোবটের মতন হয়ে গেছে, নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। সকলে ওকে নিয়ে মাথা ঘামালেও ওর নিজেকে নিয়ে কিন্তু মাথা ঘামানোর কোনো সময় নেই। ওর বস এসে ওকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি
তুমি ঠিক আছো তো? ওর বসকেও বলে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু জানি না কেন সব কিছু ঘেঁটে যাচ্ছে। ওর বস বলে তুমি কি এই কেসটা থেকে বেরিয়ে যেতে চাও? কারণ আগে একবার শুনেছি যে জেহুই বলে ছেলেটা নাকি এটা জানতে পেরে গেছিল রাইক আলাদা করে একটা ব্যান্ড খুলতে চলেছে, মানে সোলো ব্যান্ড। তো সমস্ত কিছু শোনার পর সেনার মাথাটা গুলিয়ে যায় যে আসলে কি সত্যি রাইক আসল দোষী না জেহুই। তারপর ও নিজে ড্রিঙ্ক করতে শুরু করে। বারবার মন চায় ও রাইককে ফোন করবে, একবার কল করতে গিয়েও করে না, মেসেজ করতে গিয়েও করে না, ও একা একা ড্রিঙ্ক করে। এদিকে দূর থেকে রাইক ওকে ফলো করছিল, ড্রিঙ্ক করে একা একা সেই পিয়ানোর সামনে চলে আসে, যেখানে একদা ও আর রাইক দুজনে বসে পিয়ানো বাজাচ্ছিল। ও সত্যি সত্যি মনে মনে সেদিন রাইককে ভীষণ মিস করছিল। ওর সমস্ত ঘটনা রাইক দূর থেকে ফলো করে, কিন্তু কাছে একদমই যায় না। এরপরও বাইরে ওই বাক্সটা দেখতে পায়, আর যেখানে ওই লাল টুপিটা ওর চোখে পড়ে। রাইকও বুঝতে পারে এই মেয়েটা আসলে কে। এরপর পরের দিন সকালেও ঘুমিয়ে পড়ে। ওকে সেদিনকার রাত্রিরে বহুবার রাইক কল করে। এদিকে হেজুকে ওর বাবা বলে তুমি এসবের মধ্যে ঢুকো না, নিজের জীবনটাকে নিজের নিজের জীবনের মতন চালনা করো। ও বাবাকে বলে আমি জীবন থেকে কি চেয়েছি বাবা? এসবের মধ্যে তুমি আছো তাই না? তুমি আমার জীবনটাকে নরক করে দিয়েছো, যে কারণে আমি রাইককে পাইনি। ওর বাবা বলে আমি তোমার ভালো চেয়েছি, তুমিও নিজের ভালো চাও। ও বাবার হাত ধরে বলে বাবা আমাকে শেষবারের মতন বাঁচাও, আর আমি ওকে ভুলতে পারবো না। এরপর পুলিশ একটা ঘটনা দেখতে পায়। সেটা হচ্ছে হঠাৎ করে পুলিশ দেখে যে জেহুইয়ের গাড়িটা পাহাড়ের খাদে পড়ে গেছে, আর এটা নিয়ে বিশাল বড় একটা হেডলাইন তৈরি হয়। তো রাইক এই খবরটা নিউজে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারে, আর লাল টুপিটা দেখে অ্যাকচুয়ালিও সেদিন রাতে সেনাকে ফোন করছিল। সেনারও এখানে ঘুম ভাঙে, এখানে ও রাইকের মিস কল দেখতে পায়, কিন্তু এটাও জানতে পারে যে জেহুইয়ের গাড়িটা নাকি খাদের ধারে পাওয়া গেছে। এরপর ঘটনার মোড় অন্যদিকে চলে যায়। সকলে বলতে থাকে যে জেহুই নাকি নিজে নিজে আত্মগ্লানিতে সুইসাইড করার চেষ্টা করেছে। তো হঠাৎ করে ওর এখানে সমস্ত কিছু মনে পড়ে যায়। তো রাইক এরপর মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ে। ও ভাবে এভাবেই কি সব শেষ হয়ে যাবে। বৃষ্টিতে ভিজতে ভিজতে কান্নাকাটি করতে থাকে। পরের দিন সকালে এখানে রাইককে জড়িয়ে ধরে নিজের রুমে নিয়ে আসে। তো সেনা এখানে পুলিশদের সাথে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশ এটাই বলে জেহুইয়ের অবস্থা আশঙ্কাজনক, ও এখন আইসিইউতে আছে। শুধু ও ফোনে কারোর সাথে একটা কথা বলছিল, লাস্ট টাইম ম্যানেজারের সাথে কথা হয়েছে, মানে গোল্ডি সিইও বোসাংয়ের সাথে। এরপর আমরা কিছু জানি না। তো এখানে ডিটেকটিভ জেইকেও কাজে লাগিয়ে দেয়, বলে যে তুমি দেখো এখানে ঘটনাটা কি ঘটছে, আমি আসল সত্যিটা জানতে চাই। সেনার পর নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে, কারণ এতক্ষণ জেহুইকে কিছুটা হলেও খুনি মনে হচ্ছিল। এরপর ডিটেকটিভ জেইকেও সত্যি করেই খবর নিতে বলে। জেই বলে যে এখানে কোনোভাবে জেহুইয়ের সাথে কোনো রকম সম্পর্ক নেই, ঘটনা কিন্তু অন্য কিছু বলছে। এদিকে আমরা দেখতে পাই প্রসিকিউটর গিয়ে ওনার বাবার সাথে কথা বলছে। ওর বাবা ওকে বলছে তোমার মন যেটা বলে সেটা তুমি করতে পারো, কিন্তু অনেক সময় আমাদের অনেক কিছু ইচ্ছা হলেও আমরা করতে পারি না। লাস্ট টাইম ওই যে ইনভেস্টিগেশনের জন্য যে মেয়েটিকে ডেকেছিলে তাকে আমরা ডেকে আর কিছু করতে পারবো না। কিছু সম্পর্ককে আমরা শর্ট করতে পারি না, সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। তোমার সাথে যে হেজুর একটা রিলেশন হতে হতে যাচ্ছিল সেটাকে আমরা কোনোভাবেই কিছু করতে পারবো না। তার পরের সিনে আমরা দেখতে পাই রাইককে। রাইক এখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে সেদিন যে কান্নাকাটি করছিল, আর সেনা যে ওকে জড়িয়ে ধরে নিজের বাড়িতে এনেছিল, তারপর ওর ঘুম থেকে ও উঠে পড়ে। ও দেখতে পায় ওর শরীর খারাপের জন্য সারা রাত সেনা ওর কাছেই বসেছিল। এরপর ওরও জ্ঞান ফেরে। সকালবেলা উঠে ও সেনার চুলগুলো সরিয়ে দেয়, তারপর উঠে বাইরে গিয়ে বসে পড়ে। সেনা ওর পাশে গিয়ে বসলেও চুপচাপ হয়ে থাকে, কোনো কথা বলে না। তারপর সেনা ওকে জিজ্ঞেস করে যে তোমার মনে হয় যে হুইক আত্মগ্লানি থেকে নিজে সুইসাইড করতে গেছে? তো রাইক বলে না, আমার এটা কোনো মতেই বিশ্বাস হয় না। জানি ওর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, কিন্তু এখানে ইউসিয়ংকে ও খুন করবে এটা আমি ভাবতেই পারি না। এটা শোনার পর ও চুপচাপ চলে যায়। তার পরের দিন সমস্ত প্রসিকিউটরদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এদিকে গোল্ডি সিও বোসাংকে বলে যে তোমার সাথে ওরা দেখা করতে এসেছে, তোমার সাথে কথা বলতে চায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ওরা দুজনে গাড়ি করে কোথাও একটা যাচ্ছে। ওরা অনেক দূরে গেছে, যেখানে গিয়ে ওরা বলছে আমরা কোথায় যাচ্ছি। এরপরও ছুটতে ছুটতে ওই পাহাড়ের কিনারার কাছে ওকে টানতে টানতে নিয়ে যায়, যেখানে গিয়ে সেনা অবাক হয়ে যায়, বলে আরে এখানেই তো আগের দিন রাত্রিরে এখানে জেহুইয়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনও বলে তুমি এদিকে এসো। যেতে গিয়ে সেনার পাটা মচকে যায়, আর ওকে চেপে ধরে নেয় রাইক। বলে আমার একটা কিছু খটকা লাগছে। তখনও বলে যে কি খটকা লাগছে? বলছে এতটুকু উচ্চতা থেকে কারোর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে কি করে পারে, আর সে সেন্সলেসই বা কি করে হয়ে যায়। এদিকে জেহুই তখনও অস্বস্তি ফিল করছিল। ও সারাক্ষণ ভাবছিল রাইক কি করছে। এরপর সকলে মিলে একটা হোটেলে যায়, যে হোটেলে সেদিন রাত্রিরে জেহুই ছিল। হোটেলের মেয়েদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে জেহুই সেদিন রাতের বেলা কারোর একটা ফোন পেয়ে বেরিয়ে গেছিল।
এরপর ওরা সেই জায়গাটায় আসে যেখানে এখানে রাইকরা প্রথম কনসার্ট করেছিল। আর এখানে একটা সুন্দর জঙ্গলও রয়েছে, যে জঙ্গলে এসে ওরা নিজেদের উইশ গাছে লিখে টাঙিয়ে দিয়েছিল। আর তারপর থেকে এই জঙ্গলটা স্বাভাবিকভাবেই গোল্ডেন বয়েজরা যেহেতু উইশ টাঙিয়েছিল তাই খুব পপুলার হয়ে যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই গিয়নকে। গিয়ন এখানে পোস্টমর্টেম রিপোর্টার কাছ থেকে জানতে পারে যে এখানে খুনের কোনো কিনারা বা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু রাইকের পাওয়া যায়নি। তার মানে খুনটা কিন্তু অন্য কেউ করেছে, ঘটনা কিন্তু অন্য কিছু বলছে। আর পোস্টমর্টেমে এমনভাবে দেখানো হয়েছে যে সব কিছুর সাথে ও কোনোভাবেই ইনভলভ নয়। তো এটা শোনার পর সেনাকেও জিজ্ঞাসা করে, সে একটা সত্যি কথা বলবে, আমি তোমাকে সেদিন ওই লাল টুপিটা দিয়েছিলাম, ওটা দেখার পরই আমার তোমার বিরুদ্ধে সমস্ত ভাবনা বদলে গিয়েছিল। তুমি জানো, আমি ওই লাল টুপিটা সর্বক্ষণ পরে থাকতাম। আমার জ্বর, সর্দি, কাশুক, শরীর খারাপ যাই হোক, আমার মা শুধু আমার কাছ থেকে টাকা নিত আর চলে যেত। আমিও মানসিকভাবে হেরে গেছিলাম মনে হচ্ছিল। ঠিক তখন আমি তোমায় দেখতে পাই, তুমি জুতো খুলে খালি পায়ে নদীর ধারে সুইসাইড করতে যাচ্ছিলে। আমার মনে হলো আমি গান গাই কাউকে বাঁচানোর জন্য। সেদিন আমি গান গেয়ে তোমার প্রাণ ফিরিয়ে এনেছিলাম। তাই তোমাকে টুপিটা গিফট করেছিলাম। তুমি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলে, ঠিক যেভাবে আজ দেখছো। সেনা বলে, তাই? তাহলে সেদিন তোমাকে আমি ভুল বুঝেছিলাম। আমি তোমাকে ঠকাতে চাইনি, বিশ্বাস করো, আমি আসলে ভুল করে ফেলেছি। এরপর রাইক ওর গালে হাত দিতে যাবে, আর তখন একজন সিকিউরিটি গার্ড বলে, আরে এখানে তোমরা কি করছো, এসব করা যাবে না। ঠিক তখনই হঠাৎ করে সেনার ফোনে একটা ফোন আসে। একজন হোটেলের লোক বলে, আমি সেদিন জেহুইকে কারোর সাথে একটা ফোনে কথা বলতে দেখি। ও ফোনে খুব চিৎকার করে করে কোনো একজন সিইওর কথা বলছিল, গোল্ডির সিইও। তারপর এখানে গোল্ডির সিইওর ব্যাপারে দেখানো হয়। গোল্ডির সিইও নিজের স্টকের ব্যাপারে ভাবছিল, কারণ গোল্ডেন বয়েজরা গান না গাওয়ার জন্য ওরও প্রচুর ক্ষতি হচ্ছিল। এরপর রাইক বলে, কিছু একটা গোল্ডির সিইও তো আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে, তাই ও বোসাংয়ের সাথে দেখা করতে আসে। বোসাংকে বলে, সেদিন রাত্রিতে তোমাকে জেহুই ফোন করেছিল? তখনও বলে, হ্যাঁ ফোন করেছিল, আর আমি সেদিন খুব থ্রেডও করেছিলাম। আমি জানতাম না কি হচ্ছিল। তো আমি এটা জানতে পারি যে ইউসিয়ং তলায় তলায় তোমাদের কাউকে না জানিয়ে অন্য একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে দিয়েছিল। তো কেন করেছিল, কী জন্য করেছিল, আমি কিছুই জানি না। ইউসিয়ংকে আমি সব কথাগুলো বলি, আর বকাবকিও করি যে কেন এমনটা করছো, কারণ সেই ভদ্রলোক ওকে খুব থ্রেট করছিল যে রাইককে ওরা এক সোলো হিসেবে চায়, মানে তোমাদের টোটাল ব্যান্ডটাকে চায় না। তো ইউসিয়ং সেটা নিয়ে প্রচুর ফ্রাস্ট্রেটেড ছিল। আমি জানতাম না সত্যি যে সেদিন ফোনে ওকে বকাবকি করার পরই পরের দিন সকালে ওর মৃত্যু ঘটবে। জানলে আমিও বলতাম না। এরপর ফ্ল্যাশব্যাকে সব দেখানো হয়। সত্যি সত্যি ইউসিয়ং ফেসে গেছিল। ওকে একজনকেও আর কি এখানে করাচ্ছিল, ঘটনাগুলো ঘটানো হয়েছিল। তো ওকে একজন আর কি টিম মেম্বার বলে যে তোমাকে আমাদের হয়ে গান গাইতে হবে। আর তার পরের দিন রাত্রির ওরা পার্টি করার পরেই পরের ঘটনাটা ঘটে। সেদিন রাত্রিরে ম্যানেজার মানির সাথে আর এছাড়া গোল্ডি সিইও বোসাংয়ের সাথে খুব ঝামেলা হয়। বোসাং খুব বাজে বাজে কথা বলে। সমস্ত কথাই বোসাং সেদিন রেকর্ডিং করে রেখেছিল। বোসাং কাছে কান্নাকাটি করে বলে, আমি তোমার কাছে ছিলাম আর তোমাদের ঠকাতে চাইনি। বোসাং বলে, আমি জানি না, কিন্তু তুমি এগ্রিমেন্ট তো অন্য একটা কোম্পানির সাথে করেছো, এটা কি করে করতে পারলে আমাদের সাথে? যার কাছ থেকে তোমরা সব কিছু পেলে তাকেই এখন ঠকাবার চেষ্টা করছো। এগুলো শোনার পর রাইক ওকে দায়ী করে, বলে তাহলে তোমার কথা শুনেই ঘটনাগুলো ঘটেছে, তুমি এটা ঠিক করোনি। এরপর ওরা গাড়িতে যেতে যেতে এটা নিয়ে আলোচনা করে। এদিকে ইউসিয়ং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। আসলে সেদিন রাত্রিরে ওরা পার্টি করতে গিয়ে ইউসিয়ং ভেবেছিল যে সব কিছু রাইককে জানাবে, কিন্তু জানানো আর হয়নি। এরপর সেনা বলে, তুমি নিজের ভুল নিশ্চয়ই বুঝতে পারছো। একে অপরের সাথে খোলাখুলি কথা বলা খুবই জরুরি। তুমি ভয় পেও না বা কষ্ট পেও না। ইউসিয়ংকে যে বা যারা খুন করেছে, আমরা ঠিকই সব সত্যি জানতে পারবো। এদিকে গিয়ংকে ওর বাবা খুব বকাবকি করতে শুরু করে। ইয়ং ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বলে এত তাড়াতাড়ি আমি সব কিছু কীভাবে করব? বাবা বলে, তোমাকে যেভাবেই হোক এই কেসটা জিততে হবে, এটা তোমার কেরিয়ারে খুবই ইম্পর্টেন্ট একটা কেস। এরপর রাইকের সাথে ফোনে কারোর সাথে একটা কথা হয়। সেনা রুমে চলে আসে, বলে তুমি নিজের খেয়াল রেখো। রাইক বলে, আমি একদম ঠিক আছি, তুমিও নিজের খেয়াল রেখো। এরপর সারাদিনও বাড়িতে কি করবে বুঝতে পারে না, তাই ওদিক ওদিক চেয়ে চেয়ে ঘরের চারিদিকে খুঁজে খুঁজে দেখতে থাকে। হঠাৎই ওর ফোনে আবারও হেজুর ফোন আসে। ও ফোনটা কেটে দেয় আর রিসিভ করে না। তখনও কেউ জানতো না যে হেজু কোথায় থাকে। হেজুকে রিকোয়েস্ট করে, লাস্ট টাইম তোমার সাথে দেখা করতে চাই। তারপর দেখা করে বলে যে তুমি জানতে চাও আসল কালপ্রিটকে, আমি তোমাকে জানতে হেল্প করব, কিন্তু এটা আগে বলো তুমি আমার সঙ্গে থাকবে। এরপর সেই স্পাই রিপোর্টারটাকে আমরা আবার দেখতে পাই, সে চেষ্টা করছে যেভাবেই হোক রাইককে ফাঁসাবার। এদিকে সেনা নিজের কাজ ভীষণ ডেডিকেশনের সাথে করতে থাকে। ও প্রচুর খাবার দাবার নিয়ে আসে রাইকের জন্য, যেগুলো রাইকের পছন্দ ছিল, বিশেষত চিকেন ড্রামস্টিক, কোল্ড ড্রিঙ্কস এসব।
আর ডিটেকটিভ যেও চলে আসে, বলে আমারও ড্রামস্টিক দেখতে খেতে খুব ভালো লাগে। তিনজনে মিলে খুব আনন্দ করে সেদিন চিকেন ড্রামস্টিক কোল্ড ড্রিঙ্ক ওরা খাওয়া দাওয়া শুরু করে। আর দুজনের মধ্যে একটুখানি সাইডে সেনা গেলে রাইক আর যেই দুজনের মধ্যে কথা বলতে থাকে, সেটা মনে হয় ওরা দুজনে প্রতিদ্বন্দ্বী। অ্যাকচুয়ালি ওরা দুজনেই সেনাকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। রাত্রিরে বাসন ধোয়ার সময় সেনা আর রাইকের মধ্যে একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়। ওরা দুজনেই কথা বলতে থাকে, গল্প করতে করতে বলে, তোমার ছেলেবেলার কথা মনে আছে যে স্কুলে আমি প্রথমবার পড়তাম আর তোমাকে ডেকেছিলাম গান গাইতে? ওরা ওই পুরনো স্কুলে যায়, ওদের দুজনেরই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। রাইক বলে, তুমি জানো এই বেঞ্চে আমি বসে থাকতাম আর ভাবতাম কালকের পর থেকে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু ঠিক হয়নি। তুমি কোথায় থাকতে? তখনও নিজের কথাও বলে। তখন বলে, এখানে একজন খুব ভালো খাবার বানাতো, চলো তোমাকে তার খাবার আমি খাওয়াবো। তো এই হচ্ছে সেই বয়স্ক লোক যে সত্যি নিজেও রাইকের ফ্যান ছিল। তার পরের সিনে আমরা গিয়নকে দেখতে পাই। গিয়ন কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে কিছু একটা খটকা পায়। ও দেখে যে জেহুয়ের গাড়িটা যে অবস্থায় উল্টে পড়েছিল সেটা যেন ঠিক অ্যাক্সিডেন্ট হয়েছে বলা যায় না। এর পরের সিনে আমরা দেখতে পাই ওরা ছেলেবেলার মতন এখানে ঘুরতে যায়, এখানে দেখতে চায় সামুদ্রিক প্রাণীদের। আর সেখানে প্রচুর লোকজন থাকার কারণে সেনা আর রাইক দুজনেই একটু ঘাবড়ে যায়। তখনও বলে, তুমি কি ভাবছো যে এখানে কেউ আমাদের দেখে ফেলবে? তা হলো দুজনে একটা সুন্দর মুহূর্ত কাটায়। তখন দুজনে চুপচাপ গল্প করতে থাকে আর বলে খুব ভালো লাগে ছেলেবেলায় আবারও ফিরে যেতে। হঠাৎ করেই কয়েকজন ছেলেমেয়ে ওদেরকে দেখে চিনে ফেলে আর ওরা দুজনে ক্লোজ চলে আসে লুকোতে গিয়ে। এখানে একটা রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। পরের মুহূর্তে ওদের দুজনের আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই সিঁড়িতে বসেই রাইক প্রথমবার সেনাকে দেখেছিল। সেনা সুইসাইড করতে যাচ্ছে আর ও এখানে গিটার নিয়ে বসেছিল ফ্রাস্ট্রেটেড হয়ে। তারপরে ওদের দুজনের দেখা হয় আর এই ঘটনাটা দেখার পর বলে, কি সুন্দর ছিল না সেই দিনটা আর আজকের দিনটাও। সব ভুল বোঝাবুঝি দুজনের মধ্যে মিটে যায়। রাইক বলে, আমি নিজের ঘরে ফিরে যেতে চাই আর তোমার এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর ওর কাছে আসার বলে, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে অনেক অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। কথাটা শোনার পর সেনা এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারে না, ঘাবড়ে গিয়ে চুপচাপ হয়ে যায়, শুধু বলে আমি এই মুহূর্তে উত্তর দিতে পারবো না। এরপর ওরা দুজনেই নিজেদের রুমে শুতে চলে যায়। রাইকও ওর বাড়িতেই সেদিন রাত্রিরে থেকে যায়। তো দুজনে শুয়ে পড়লেও দুজনের কিছুতেই ঘুম আসে না। সেদিন রাত্রিরে দেখি কেউ একটা বাইরে থেকে ওদেরকে ফলো করছে। পরের দিন সকালে উঠে সেনা অস্বস্তি ফিল করে কিভাবে রাইককে ফেস করবে, কিন্তু রাইকও এই ভয়েই বাড়ি ছেড়ে চলে যায়। চিঠিতে লিখে যায় যে তোমাকে একটা কথা আমার জানানো হয়নি, তুমি হচ্ছ সেই একটা মানুষ যে আমার সাথে খারাপ দিন থেকে রয়েছো, আমার অজান্তেই আমাকে সাপোর্ট করেছো, আমাকে ভালোবেসেছো। তাই আমি জানি সকালবেলা উঠে তোমার অস্বস্তি ফিল হবে। ওই বাড়িতে ফিরে যেতে বিশ্বাস করো আমারও ভয় লাগছে, কারণ আমি জানি ওই ঘরে ইউসিয়ং নেই, জেহুই এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাও আমাকে ফিরে যেতে হবে। সেদিন অফিসে গিয়েও সেনা এই কথাগুলোই ভাবতে থাকে, আচ্ছা ও আমাকে পছন্দ করে, তাহলে আমিও কি ওকে পছন্দ করি? ঠিক তখনই ওর কোবার্কার চলে এলে নিজে অন্যমনস্ক হয়ে লজ্জা পেয়ে যায়। এরপর গাড়ি নিয়ে রাইক ওর জন্য অপেক্ষা করতে থাকে। তারপরও ওইখানে জেহুয়ের সাথে দেখা করতে যায়। ও আজকে মনে প্রাণে চায় জেহুই সুস্থ হয়ে উঠুক। জেহুইয়ের পছন্দের গানটা ওর কানের পাশে বাজিয়ে দেয় আর হাতটা চেপে ধরে, বলে তুমি সুস্থ হয়ে ওঠো, এটা তোমার প্রিয় গান। তারপর ও নিজের বাবা, এখানে আমরা গিয়নকে দেখি, প্রসিকিউটর গিয়ন নিজের বাবাকে বলে কিছু একটা গন্ডগোল আছে, এই কেসটা আমরা সব কিছু জেহুইয়ের ঘাড়ে দিয়ে দিতে পারি না। তো তারপরের সিনে আমরা আবারও সেনাকে দেখতে পাই। সেনা মনে মনে ভাবছে কখন রাইক ওকে মেসেজ বা ফোন করবে। তারপর ও একটা রাইকের টুপি পায়, ভাবে টুপিটা কি এত রাতে ফেরত দিতে যাব, তাহলে এই ছুতায় দেখা করাও হয়ে যাবে। হঠাৎ করে ডিটেকটিভ যে চলে আসে, বলে এত রাতে কি করছো, সেজেগুজে কোথায় যাচ্ছ? তখনও বলে আমি এখানে ওর একটা টুপি পরেছিল সেটা ফেরত দিতে যাচ্ছি। এটা দেখে বলে দাও না আমি দিয়ে দিচ্ছি। এদিকে কে জানতো রাইক ওর বাড়ির সামনেই গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর সাথে দেখা করবে বলে, কিন্তু লজ্জায় যেতে চাইছিল না। তো হঠাৎই ওকে সামনে দেখতে পেয়ে বলে, চলো আজকের ওয়েদারটা খুব সুন্দর, আমরা বেড়াতে যাই। আর সেই মুহূর্তে সেনা কিন্তু ওর প্রপোজালে হ্যাঁও বলে দেয়, বলে হ্যাঁ বেড়াতে যাব, আর ঠিক আছে চলো সব কিছু তাহলে এবার আমাদের শুরু করা যাক। লজ্জা পেয়ে নিজের রুমে চলে যায়। আর রাইক সেদিন খুব খুব খুশি ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই অফিসের সকলেই ওকে নিয়ে ভাবছে, কারণ একটা ঘটনা ফ্ল্যাশ হয়ে গেছে। আর সেটা হচ্ছে সেনা আর রাইক নাকি একই বাড়িতে থাকে। এই ঘটনা পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। আর এটা ছড়ানোর সঙ্গে সঙ্গে সকলে ওদের ব্যাপারে, বিশেষত সেনার ব্যাপারে কুৎসা রটাচ্ছে যে একজন লয়ার বা প্রসিকিউটর হয়ে নিজের ক্লায়েন্টের সাথে এরকম পার্সোনাল রিলেশনে কী করে জড়াতে পারে। রাইক সঙ্গে সঙ্গে টেনশন করে সেনাকে ফোন করে। সেনা বলে, আমার যাই হয়ে যাক আমি সব কিছু একা সামলে নিতে পারবো, তুমি বাড়ি থেকে বের হবে না।
তখন রাইক বলে, এরকমটা কি করে হয়, আমি তোমাকে একা এরকম সিচুয়েশনে কিভাবে ফেলে দিতে পারি। তখন সেনা বলে, তোমার একা বাড়ির বাইরে বেরোনো আরও খতরনাক, কারণ রিপোর্টাররা তোমাকে ছেকে ধরবে, উলফাল প্রশ্ন করবে, এই মুহূর্তে তোমার বাড়ি থেকে না বেরোনোটাই ভালো, আমি সব কিছু সামলে নেবো। তারপর ফোনটা রেখে দেয়। রাইক শুধু একটা কথাই বলে, আমি জানি না আমি কি করব। এদিকে সত্যি সত্যি লোকজন খুব নেগেটিভভাবে নিতে থাকে ব্যাপারটা। সেনাকে ওর বস বলে, এটা কি হলো, কেন তুমি এরকম একটা পার্সোনালি ব্যাপারে আমাদের কাছ থেকে লুকিয়ে গেলে, তুমি ওকে ওর বাড়িতে রেখেছিলে? তখন সেনা বলে, হ্যাঁ, ওর সেফটির জন্য রেখেছিলাম। তো তারপর হঠাৎ করে ডিটেকটিভ যেই সামনে চলে আসে, বলে, আমাকে আদেশ দিয়েছে সেনা, তোমাকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না। তো এটা শোনার পর রাইক বলে, আমি ওকে একাই মুহূর্তে কিছুতেই ছাড়বো না। অফিসের সকলে সেনাকে দোষারোপ করতে থাকে। সেনা সকলের কাছে ক্ষমা চেয়ে একা রিপোর্টারদের মুখোমুখি হয়। রিপোর্টাররা ওকে প্রশ্ন করে, আচ্ছা তোমাদের মধ্যে কি পার্সোনাল কোনো রিলেশন আছে? হঠাৎই বাইরে থেকে দুটো মেয়ে বলে, আরে খুনির মেয়ে তো, কত ভালো হবে। তো এটা শোনার পরও ঘাবড়ে যায়। আর রাইক ওখানে ওই পজিশন থেকে ওকে এসে উদ্ধার করে, বলে, তুমি একা একা কী করে সব সামলাবে। ওদের দুজনের ক্লোজ ফটো দেখে হেজু জেলাস ফিল করে। এই সিচুয়েশন থেকে বের করার জন্য ওকে অনেক দূরে নিয়ে যায় রাইক, বলে, চলো আমাদের একটা ফার্ম হাউস আছে, সেখানে গেলে তোমার আশা করি ভালো লাগবে। তো ডিটেকটিভ গিয়ন এদিকে তাস সাজাচ্ছিল কিভাবে খেলাটা এবার জমবে। এদিকে সেনা আর রায় সেদিন খুব সুন্দর একটা মুহূর্ত কাটায়, ভালো মন্দ খাওয়া দাওয়া করে, খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করে, দুজনে বসে বসে গল্প করে, রাতের বেলা একসাথে কফিও খায়। এক প্রকার একটা ডেটিং চলছিল। তখনও বলে, আজ যদি তুমি না থাকতে তাহলে কি যে হতো আমি জানি না, আমি আসলে সব কিছুকে অ্যাভয়েড করতে থাকি, কিন্তু একজন মার্ডারারের মেয়ে, এই কথাটা শুনলেই আমি ঘাবড়ে যাই, আমার সব কনফিডেন্ট কোথায় যেন হারিয়ে যায়। আমি জানি না কবে এই দোষ থেকে আমি মুক্তি পাবো, কবেই লোকজন আমাকে এসব বলা বন্ধ করবে। এটা শোনার পর রাইক বলে, তুমি ঘাবড়ে যেও না, সব কিছু ঠিক হবে। সেনা খুব কান্নাকাটি করতে থাকে আর সেনার মাথায় হাত বুলিয়েও কমফোর্ট দিতে থাকে। সেদিন রাত্রিবেলা এখানে রাইক ঘুমিয়ে পড়েছিল সোফায়, তাই রাইকের গায়ে কম্বল চাপা দিতে এসে সেনা হাঁ করে ওর দিকে তাকিয়েছিল। আর সেনা এটাই ভাবে, সত্যি মানুষটা কত ভালো আমাকে প্রোটেক্ট করছিল। আর ওর সামনে আসতেই রাইক ওকে চেপে ধরে কিস করে নেয়। দুজনের মধ্যে একটা রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। দুজনকে থেকে আর দূরে থাকতে পারে না। তার পরের দিন সকাল হয়ে যায়, ওরা দুজনে এক হয়ে গেছিল। পরের দিন সকালে রাইককে দেখে সেনা খুব লজ্জা পাচ্ছিল। তারপর দুজনের দিকে তাকিয়ে বলে, আরে তুমি আমাকে কি বলছো, তোমার মুখের দিকে তাকাতেই আমার কেমন একটা লজ্জা লাগছে। বলে, তাই, তুমি কি সারপ্রাইজ হচ্ছ নাকি? তখনও বলে, হ্যাঁ, একটু সারপ্রাইজ তো লাগছেই। ঠিক তখনই ওর ফোন আসে, ওর কাছে ফোন আসে, একটা স্ক্যান্ডেল আবারও লুটেছে, এবার ওদেরকে সত্যি সত্যি আসতে হবে। গিয়ন বলে, আমি এবার বোম পেয়েছি, এটা আমি এবার ফাটাবো, খুব বড় প্রমাণ আমার হাতে চলে এসেছে। এই খবরটা সেনাদের অফিসের মধ্যেও চলে আসে। ডিটেকটিভ জেইও এই ব্যাপারটা লক্ষ্য করে। এরপর ওর একটা কিছু খটকা লাগে, তাই ও রাইকের বাড়ির কাছে গিয়ে আবারও ঘোরাঘুরি করতে থাকে আর কিছু ক্লু খোঁজার চেষ্টা করে। তারপর রাইককে সেনা সব দেখায়, বলে, একটা কথা বলবে, তুমি সেদিন রাত্রিরে কি করছিলে, আর তুমি কি করতে চাইছিলে, সেদিন রাত্রিরে বেরিয়েছিলে কেন? তখন রাইক বলে, সেদিন তুমি ড্রিঙ্ক করেছিলে, তুমি আমাকে খুব মিস করছিলে তাই না, তুমি রাস্তায় পড়ে গেছিলে, তোমাকে আমি দূর থেকে লক্ষ্য রাখছিলাম। আর ঠিক তখনই যে হুইয়ের জ্ঞান ফিরে আসে, চারিদিকে হইচই পড়ে যায়। তখন এখানে রাইককে একটা জিনিস দেখায় যে একটা কানের দুল খুঁজে পাওয়া গেছে। কানের দুলটা কার? রাইক বলে, এটা আর কারণ নয়, হেজুর। একটা কানের দুল ওকে দিয়েছে, একটা আমার কাছে আছে। এদিকে জেহুইয়ের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই, মানে আইসিইউ থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গেই সকলে, রাইক সমেত পুলিশ অফিসার সকলের সাথে দেখা করে। তখন জেহুই বলে, আমি জানি না আমি কিভাবে ওখান থেকে এখানে আজকে হাসপাতালের বেডে এলাম। তারপর দুজনকে বাই বলে। রাতের বেলা বলে, আজকে যা কিছু হলো তুমি বাড়িতে সাবধানে যাও, আমিও যাচ্ছি। তারপর এখানে সেনা নিজের বাড়ি চলে যায়। রাতের বেলা ওদের মধ্যে কথা হয়। এরপর হঠাৎ করে ডিটেকটিভ যেই একটা ঘটনা বলে, সেদিন রাত্রে আমি একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, সেটা হচ্ছে রাইকের বাড়ির একজন হাইট শট একটা কেউ ছেলে যেন যাচ্ছে। সেনা বলে, ছেলে বা মেয়েও কিন্তু হতে পারে। তারপরের সিনে আমরা দেখতে পাই পুলিশ অফিসার প্লাস প্রসিকিউটর গিয়ন এখানে জেহুইয়ের সাথে দেখা করতে আসে। জেহুইকে একদা প্রসিকিউটর গিয়ন খুনি ভেবেই নিয়েছিল। তো সেদিন রাত্রিরের ঘটনাটা বলতে থাকে, বলে, সেদিন রাত্রিরে আমি যখন হোটেলে স্টে করেছিলাম, আমার সাথে হেজু দেখা করতে এসেছিল। ও বলে, তোমাকে কেউ বিশ্বাস করছে না তাই না, তুমি আমার হেল্প নিতে পারো। তখনও বলে, তুমি সেদিন রাত্রিরে কেন গেছিলে ওদের বাড়িতে? তো এটা শোনার পর একটুখানি জেহুই অবাক হয়ে যায়, বলে, তুমি কি করে জানলে যে সেই খুনের রাতে আমি রাইকের বাড়ি গেছিলাম? এটা শোনার পর জেহুই একটু খটকা লাগে। তখন হেজু বলে, কি করে আবার? ওই নিউজ দেখে। তো এটা শোনার পর গিউনকে বলে, তুমি আমাকে বলেছিলে না যে আমি হয়তো খুনি হতে পারি, তাই কোনো নির্দোষ মানুষকে এভাবে সাজা দেওয়ার আগে ভালো করে খতিয়ে দেখা উচিত। তো এই সমস্ত ঘটনা এখানে সেনা রাইককে জানায়।
তারপর ও এখানে ব্যান্ডের আরেকজন মেম্বার ইয়ংবিনের সাথে দেখা করে। ইয়ংবিন বলে, আমি জানি না, কিছু একটা ঘটনা তো ঘটছে, তবে হ্যাঁ, জেহুইয়ের জ্ঞান ফিরে আসার পর এবার আমরা সব সত্যিটা জানতে হয়তো পারবো। এরপর গিয়নের কাছে গিয়ে সেনা একটা রিকোয়েস্ট করে, তোমাকে একটা রিকোয়েস্ট করি, এর আগে আমার বাবাকে মিথ্যে ফলস কেসে তোমার বাবা ফাঁসিয়েছিল, যে কারণে সারা জীবন আমাকে সাফার করতে হচ্ছে। হ্যাঁ জানি তোমার বাবাও হয়তো গিল্ট ফিল করে, তুমি যেন এই গিল্ট ফিল নিয়ে সারা জীবন বেঁচে থেকো না, তাই আসল মানুষকে শাস্তি দেওয়াটাই তোমার কাজ। এরপর রাইককে এই কথাগুলো ভাবে। তো হঠাৎ করে এখানে আমরা দেখি প্রসিকিউটর গিয়ন যেন একটু ভালো মানুষ হয়ে যায়। ও হঠাৎ করে মনে পড়ে যায় যে হ্যাঁ, সেনা ওকে একদিন চ্যালেঞ্জ করেছিল, ওর বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্যই কিন্তু ও ল পড়েছে, আর গিয়নের আজকে মুখোমুখি হয়েছে, মানে প্রতিদ্বন্দ্বী হয়েছে। তাই বাবাকে ফোন করে বলে এবার থেকে আমি নিজের মত মতো চলবো। হেজুকে ডাকে। রাইক বলে, তোমার সাথে আমার একটা কথা আছে, তোমাকে আমি পছন্দ করি না। তো তুমি সেদিন আমার বাড়িতে এসেছিলে, সেদিন রাত্রিরে, এই সত্যি কথাটা কি বলবে? এই কথাটা শোনার পর হেজু অস্বীকার করে, বলে না, আমি কোথাও আসি না, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, তুমি ভালো থাকো। সেদিন রাত্রিরে সেনা রাইকের বাড়িতে আসে, ওকে জড়িয়ে ধরে। তারপর বলে, জানো তো এটা ইউসিয়ং এর ল্যাপটপ, কিন্তু কিছুতেই পাসওয়ার্ডটা আমি মনে করতে পারছি না, যা জানতাম কিছুতেই খুলতে পারছি না। এদিকে যে কোনোভাবেই হোক গিয়ন হেজুকে অ্যারেস্ট করায় পুলিশকে দিয়ে, যে এখানে হেজুর ব্যাপারে কিছু ভুল তথ্য পাওয়া গেছে যেগুলোর বিরুদ্ধে যেতে পারে। সেদিন গিয়ন ওর বাবার বিরুদ্ধে যায়, ওর বাবা ওকে বারবার বলে হেজু অনেক বড় লোক, বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিকের মেয়ে, ওকে এভাবে ফাঁসানো বা থানায় রাখাটা ঠিক নয়। ওর বাবাকে শুধু একটাই কথা বলে, তুমি আগে একজন নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে জেলে পাঠিয়েছিলে, তার মৃত্যুর জন্য দায়টা সারা জীবন বয়ে বেড়াচ্ছ, এমন কাজ আমি করতে চাই না। এরপর সেনাকে দেখতে পাই। সেনা এবার কাজে লেগে পড়ে। ও এখানে একটা সিক্রেট ভাবে একটা সিডি জোগাড় করে, যে সিডিটার মধ্যে ওদের গান রয়েছে, আর এই গানের কথাগুলো যেন মেসেজের মতন, মানে এগুলো গোল্ডেন বয়েজদেরই ব্যান্ডের গান, যেখানে প্রথম অক্ষরগুলো যেভাবে ওদের ব্যান্ডের নামগুলো হতো, শেষ অক্ষরটাও সেভাবেই হয়। তো এখানে গানের ওয়ার্ডগুলো শুনতে শুনতে ওর পাসওয়ার্ড মনে পড়ে যায়, রিমাইন্ডার। তো রিমাইন্ডার পাসওয়ার্ড দিয়ে ইউসিয়ং এর ল্যাপটপটা খুলে ফেলে। আর ল্যাপটপ যা খুশি করতো ইউসিয়ং, সব কথা, মানে যার সাথে ফোনে কথা বলতো বা বাড়িতে কেউ আসতো, সবসময় ইউসিয়ং নাকি এগুলো রেকর্ড করে রাখতো। তো এই রেকর্ডিংটাই থেকে যায়। সেদিন রাত্রিরে সত্যি সত্যি হেজু এসেছিল রাইকের ফ্ল্যাটে। ইউসিয়ং এর সাথে এখানে হেজুর ঝামেলা হয়। ইউসিয়ং বারবার করে বলে, তোমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, তুমি কেন এমনটা করছো? তো ধস্তাধস্তি করতে করতে হেজু ইউসিয়ংকে ছুরি মেরে দেয়। মানে অ্যাকচুয়ালি নিজেকে মারতে গেছিল, কিন্তু ইউসিয়ংকে মেরে ফেলে। আর এই খুন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাইককেও খুনি ফাঁসাবার জন্য ভাবে, যে আমি সব প্রমাণ লোপাট করে দেবো, আর আমি রাইককে খুনি বানাবো, ও যদি আমার না হয় ও আর কারোরও হবে না। তো সেদিনও বুঝতে পারে ও ডায়মন্ডের কানের দুলটা হারিয়ে গেছে, যেটা রাইক ওকে দিয়েছিল, কিন্তু সেটা খুঁজতে গিয়ে বাইরে জেহুই চলে আসে, বারবার করে দরজায় কলিং বেল বাজায়, আর ওকে ইভেন ফোনও করেছিল, আর হাপচা হাপচা দেখেও ছিল জেহুই, যে কারণে ও জেহুইকে মেরে ফেলার জন্য প্ল্যান করে। হেজু সেই কারণেই জেহুইকে সেদিন ডেকে সমস্ত কিছু বলে। এবার সব প্রমাণ হাতে চলে আসার পর রাইককে সেনা জিজ্ঞেস করে, তুমি কি ওকে মানে ফাঁসিতে ঝোলাতে চাও? রাইক বলে, হ্যাঁ চাই। তো এরপর গিয়নকে সেনা ধন্যবাদ জানায়, যে তোমার জন্য আসল দোষী শাস্তি পেল, সকল ক্রেডিট তোমাকে। গিয়ন বলে, না তোমাকে, আমি চাই না কোনো নির্দোষ মানুষ দোষী সাব্যস্ত হোক। এরপর রাইক হেজুর সাথে মুখোমুখি হয়, তাহলে তুমি এমনটা কেন করেছিলে? হেজু বলে, আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম, কিন্তু তোমাকে দেখতাম তুমি হেসে খেলে গান গাইতে নিজের জীবনে স্বাভাবিক ছিলে, তাই আমি তোমার প্রতি হিংসা করতাম। আমি ভাবতাম তুমি কেন আনন্দে থাকবে, যদি আমি আনন্দে থাকতে না পারি। রাইক এই কথাগুলো শোনার পর আর কিছু বলে না, শুধু বলে, তুমি একজন সাইকো পাগল। এরপর রাইক ওখান থেকে চলে আসে। সেনা ওকে আসে। সেনা এরপর দেখানো হয় 1 বছর পরের ঘটনা, যেখানে রাইকরা ওয়ার্ল্ড ট্যুর করে বেড়াচ্ছে। সেনা বলে, তোমাকে আমি খুব মিস করছি। এদিকে আমরা দেখি ডিটেকটিভ যেই নিজের কোম্পানি খুলেছে, আর ওরা দুজনে পার্টি করছে, বলছে যাক তুমি নিজের কোম্পানি খুলেছো। তখন যেই বলে, সব কিছু তো তোমার জন্যই সম্ভব হয়েছে। সেনা বলে, একদম না, এটা তোমার পরিশ্রমের ফল। এর পরের ঘটনা ওর বসের সাথে দেখায়। সেনা ওর বসের কাছ থেকে ওর বাবার যে কেসের ফাইল ছিল সেগুলো হ্যান্ড ওভার নেয়। ওর বস বলে, যে হ্যাঁ আমি জানতাম একদিন তুমি এই ফাইলগুলো নেবে, এবার তোমার বাবা মৃত্যু হয়েছে তো কি হয়েছে, বাবাকেও নির্দোষ প্রমাণ করো। ও নিজের সমস্ত কোভারকারদেরকে থ্যাংক ইউ জানায়। তো কোভারকাররা অবাক হয়ে যায়, কারণ ও স্বাভাবিকত এই কাজটা করতো না। এরপর ওর কোভারকার যে মেয়েটি ছিল তাকেও বলে, আমিও একজন গোল্ডেন বয়েস আর কি ওদের ফ্যান, তোমাকে সেটা বলতে পারিনি। মেয়েটা বলে, হ্যাঁ এটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ তোমারও মেল আসতো, তুমিও সারাক্ষণ মেসেজ করতে, একটু একটু আমার সন্দেহ হয়েছিল, কারণ গোল্ডেন বয়েসকে পছন্দ করে না এরকম কেউ নেই। এর
এরপরও নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করার কাজে লেগে পড়ে। আর সাথে কন্টিনিউ রাইক মানে গোল্ডেন বয়েজদের ভিডিওও কন্টিনিউ দেখতো। এগুলো দেখতে দেখতে ওর খুব ভালো লাগতো। আর যখনই রাইকের মুখটা চোখের সামনে আসতো, ও ভেতরে ভেতরে অনেক কনফিডেন্ট ফিরে পেত। এদিকে হেজুকে দেখি ওর অনেক শাস্তি হয়ে যায়। সমস্ত কিছু খুব স্মুথলি চলছিল। সেনা নিজের কাজে ব্যস্ত ছিল, রাইক নিজের গানের কাজে। দেখতে দেখতে একটা বছর কেটে যায়। ও নিজের বাবাকেও এখানে নির্দোষ প্রমাণ করে। মৃত্যুর পরে ওর বাবার যে কোনো দোষ ছিল না, সে কারণে বাবা সুইসাইড করেছিল জেলের ভেতরে, সেটা সকলকেও জানিয়ে দেয়। গিয়নও সেদিন ওর ফ্যান হয়ে যায়। গিয়নকে কিন্তু পুলিশ অফিসাররা বলে, সত্যি সেনা মেয়েটাকে মাপতেই হবে, ও কিন্তু দারুণ একটা মেয়ে। গিয়ন বলে, হ্যাঁ, ওর জন্যই আমি নিজে জীবনে স্বাবলম্বী হতে চলেছি। আমি একটা দূরে ডিস্ট্রিক্টে পোস্টিং হয়েছে আমার বাবার বিরুদ্ধে যাওয়ার জন্য। ঠিক আছে, আমি নিজের কাজ এবার ভালোভাবে করব। এদিকে সেনা পপুলার হয়ে যায়, ও প্রচুর প্রচুর টাকা পায়। আর এখানে রিপোর্টাররা ওকে ছেঁকে ধরলে সেখানে রাইক এসে ওকে ফুল দিয়ে প্রপোজ করে। তখন বলে, আমি হঠাৎ করেই না জানিয়ে এলাম। সেনা বলে, ইমা তুমি না জানিয়ে এলে, আমি প্রচুর এক্সাইটেড ছিলাম। আর ওই বদমাইশ রিপোর্টারটা আবার ছবি তুলতে গেলে সকলে মিলে ফ্যানেরাই ওকে আটকে দেয়। এরপর ওরা এখানে মেমোরিয়ালে যায়, যেখানে সেনার মা বাবার মেমোরিয়াল ছিল। সেখানে দেখে বলে, আমি ওকে প্রচুর খুশি রাখবো মা বাবা, তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, বলেও সেনাকে জড়িয়ে ধরে। এরপর ওরা দুজনে মিলে সেইখানে যায়, যেখান থেকে ওদের নতুন জীবনের সূত্রপাত ঘটে। ও বলে, সেদিন আমি শুনে খুব অবাক হয়েছিলাম যে একটা গাছ সত্যি মিথ্যে সব বলে দিতে পারে। সেই গাছের থেকেই আমাকে তুমি বিশ্বাস দেওয়া শুরু করেছিলে। এরপর ওরা দুজনে রাত্রিরে একা বাড়ি পৌঁছে যায়। সেনাকে বলে, তুমি বাড়ি যাও। তখন রাইক বলে, আজ আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, আমাকে মাফ করো। এরপর দুজনে কিস করতে শুরু করে, আর দুজনের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্তের সৃষ্টি হয়। দুজনে প্রচুর ক্লোজ চলে আসে। গোল্ডেন বয়েজরা সকলে মিলে হাসাহাসি করতে থাকে। ম্যানেজার বলে, আরে রাইক ওই মেয়েটার সাথে প্রেম করছে, আবারও কোনো ঝামেলা হবে না তো? তো এটা শুনে জেহুই আর ইয়ংবিন বলে, আমরা সব জানি, আমরাও তো এখানে রেস্টুরেন্টে বসে খাচ্ছি, সকলের এটা পার্সোনাল লাইফ আছে। এরপর ওরা এখানে একটা পাস দেয়। এখানে প্রথমে সেনা ওরই জিনিসপত্র সমস্ত কিনছিল, তো পার্সোনালি ডোমেস্টিক একটা অনুষ্ঠানের পাস পেয়ে প্রচুর খুশি হয়ে যায়। রাইক পিকনিকে যাবে বলে প্রচুর খাবার দাবার ও রান্না দিদির কাছ থেকে শিখে বানিয়ে আনে। কিন্তু সেদিন ডিটেকটিভ জেইর বাড়িতে দেখা করতে যায়, মানে ওর চেম্বারে। সেখানে গিয়ে জেই বলে, তোমাকে আমি একদিন বলেছিলাম না যে ও তোমাকে একজন ফ্যান ছাড়া কিছুই ভাবে না? সেটা নয়, আসলে আমি ওকে একতরফা বলতে গিয়ে থেমে যায়। তারপর তিনজনে মিলে একসাথে লাঞ্চ করে। এটা বুঝতে বাকি থাকে না যে জেইও রাইক মানে রাইকের প্রতিদ্বন্দ্বী ছিল, মানে ওকে ভালোবাসতো। এরপর তিন বন্ধু মিলে ইউসিয়ংয়ের এখানে মেমোরিয়ালের কাছে এসে ফুল দেয়। সকলে মিলে প্রচুর হয়। আর এখানে সিও চলে আসে। বোসাং এসে বলে, তোমরা খুবই ভালো মানুষ। এখানে সিওকে রাইক ধন্যবাদ জানায়, বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এভাবে হেল্প না করলে আজকে আমি রাইক বা গোল্ডেন বয়েজটাকে চালাতে পারতাম না, নিজের একটা কোম্পানি খুলতে পারতাম না। তখনও বলে, এই সব কিছুর জন্য তোমার মায়ের কৃতিত্ব। তোমার মা আমাকে বলেছিল যে এই ছেলের মধ্যে গুণ আছে, ওকে অনেক দূরে নিয়ে যাও, তোমার উচিত তোমার মায়ের সাথে দেখা করার। ওর মাকে গানের পাস দিলে ওর মা সেটা নিতে চায় না। প্রথমে একটু অবাক হয়। তারপরের দিন আমরা সেনাকে দেখি, আজকেও গেম খেলতে গিয়ে ও একটা এক্সট্রা পাস পায়। আর ওর যে বান্ধবী মেয়েটা ছিল সে পাস পায় না, তাই ও ঠিক করে ওই যে মেয়েটার সাথে সিক্রেটলি চ্যাট হতো সেই মেয়েটাকেও পাস দেবে। তাই ওরা সকলে মিলে এই ডোমেস্টিক প্রোগ্রামটা দেখতে যায়। কিন্তু হঠাৎ করে অনুষ্ঠানে গিয়ে দেখে এই মেয়েটা আসলে ওর কোওয়ার্কার, ওর ল ফার্মেরই সেই বান্ধবী, মানে কোওয়ার্কার মেয়েটা। তো এরপর ওরা বলে, আমরা কোনোদিন এতবার চ্যাট করেছি, তুমি জানো তুমি আমাকে এই কেসেও অনেক হেল্প করেছো, যে সিডিটা পাইয়ে দিয়েছিলে তার জন্য আমরা বুদ্ধি করে একটা পাসওয়ার্ড পেয়েছিলাম। তো যাই হোক, এরপরে ওরা দুজনে মিলে খুব মজা করে কনসার্ট দেখে। কনসার্টে ইউসিয়ং উপস্থিত ছিল না, কিন্তু ওকেও ভিডিওর মাধ্যমে বারবার দেখানো হচ্ছিল, আর সকলে অনেক অনেক খুশি ছিল। এই ড্রামা কিন্তু এখানেই শেষ হয়। তো তোমাদের কেমন লাগলো এই সুন্দর মিষ্টি আইডলের ড্রামাটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো।